যখন আপনারা কোনো কোয়ালিটিফুল সার্ভিস দিবেন বা যদি কোনো সার্ভিস দেওয়ার জন্য অ্যাকাউন্ট তৈরি করেন, এখন সার্ভিসের ক্ষেত্র বিশেষ অনুপাতে আপনাদেরকে কিছু এক্সাম দিতে হয়। সেটা হয়তোবা আমি বলতে পারি যে সেটা আপনি যে টপিকের উপর কি করছেন, আপনি করতেছেন অ্যাকাউন্ট বা গিগ বানাবেন সেটার উপর হতে পারে, ঠিক আছে? অথবা আপনার এটা ইংলিশ টেস্টের উপর হতে পারে। তো এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এই যে আমাদের প্রসেসটা, এই প্রসেসটা কখন লঘু হয়? ফাইবার আপনাকে বলে হ্যাঁ দেয় যে কোন কোন হুম, সময় আপনার কি হবে, কোন কোন এক্সাম দিতে হবে। আপনি এখান থেকে দেখেন যে কোন কোন ক্যাটাগরির এক্সাম আপনার লাগবে। যেসব ক্যাটাগরিগুলো হাই লেভেলের ক্যাটাগরি, লাইক ফাইবার রিসেন্টলি কিন্তু আরেকটা নতুন আসছে, ফিচার নিয়ে আসছে, সেটা হলো যে আপনাকে ফাইবার নিজে একটা মান নির্ধারণ করে দিবে। আগে আপনি চাইলে নিজের মতো করে $50 সার্ভিস $10 প্রে কি করতে পারতেন, সার্ভিস দিতে পারতেন, বাট এখন সেটা চেঞ্জ হয়েছে। আপনি এখন সেটা $10 নয়, আপনাকে ফাইবার বলবে যে $50 দিতে $50 দিতে হবে, ঠিক আছে? তো এখন কথা জি হলো, জি ফাইবার যখন এই রুলটা করলো, এখন আপডেট। এই রুলটা করার সময় ফাইবার খেয়াল করলো যে নতুনরা তাহলে এখন কিভাবে সার্ভিস প্রোভাইড করবে। তো নতুনদের জন্য তারা এখনও কিছু ওই যে লোয়ার ক্লাস লেভেলের যেসব সার্ভিসেসগুলো আছে সেগুলো এখনও ওপেন। লাইক আপনি যদি বলেন যে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেবো কারো সি প্যানেলে, এটা একটা সার্ভিস, কিন্তু আপনি $5 দিতে পারবেন, হ্যাঁ এটা দিতে পারবেন। হ্যাঁ, এখন যদি বলেন যে হ্যাঁ আমি এখন কি করব, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করব, এই যে এখন আপনাকে ফাইবার এক্সাম নেবে, কারণ একটা থিম তৈরি করা কিন্তু প্রায় মোটামুটি একটা ভালো $200-250 কমপক্ষের একটা সার্ভিসেস, ঠিক আছে? তো সেই জায়গাটায় এখন ফাইবার আপনার জি থেকে কি করবে, এক্সাম নেবে যে আপনি যে আসলে থিম বানাবেন, থিম বানানোর জন্য উপযুক্ত কিনা। এটা তাদের জন্য যারা নতুন গিগ নিয়ে কাজ করছে। এখন আসেন ইংরেজির ক্ষেত্রে। এখন যেসব জি সার্ভিসগুলোর ইংরেজির উপরই বেস্ট, হ্যাঁ আপনি এই যে বললাম না আপনার সার্ভিসটা হলো খুবই $5 $10, তাহলে ইংরেজি নিয়ে এত করবে না ফাইবার, রেস্ট্রিকশন করবে না। তবে হ্যাঁ আপনার সার্ভিসটা যদি 150-200 ডলার আপ টু ক্রস করে, সেই ক্ষেত্রে আপনার ইংলিশ ক্ষেত্র বিশেষে দেওয়ার প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? এখন এক্সামগুলো কি, এক্সামগুলো ফ্রি, এক্সামগুলোতে কোনো টাকা পয়সা আপনাকে পে করতে হবে না। ইংলিশটা না দেওয়া পর্যন্ত উত্তীর্ণ না হলে কি এটা মানে গিগ পাবলিশ করা যাবে গিগ না এরকম ব্যাপার? না, গিগ ওই ক্যাটাগরিতে পাবলিশ করতে পারবেন না যেই ক্যাটাগরির জন্য ইংরেজির এক্সাম সে চাচ্ছে। ও আচ্ছা, আমি আপনাকে মানে কি বললাম? ফাইবার চয়েস বলতে কি এটাই বোঝায়? না না না, ফাইবার চয়েসের মতো ওইগুলো হলো ব্যাচ, ফাইবারের কিছু স্পেসিফিক ব্যাচ আছে, সেই ব্যাচগুলো বিভিন্ন ক্ষেত্র বিশেষে আপনারা পেতে পারেন, বাট এটা এটা ডিফারেন্ট টপিক। তো এখানে যেটা হলো যে আমি বললাম কি, ও সেটা আচ্ছা হলো যে আপনি আপনার সার্ভিস যদি $10 হয়, আপনি $10 ক্ষেত্রে আপনি কোনো ফাইবার থেকে বাধ্যবাধকতা মানে এক্সাম দেওয়ার বিষয়টা নিয়ে কোনো প্রেশারে পড়বেন না। তবে যদি সেটা হয় খুবই বড় লেভেলের কাজ, আপনি ফ্রেশার, আপনি এখন এই যে 2-3টা কাজও করেন না বা কিছুই করেন না, ফাইবারে নতুন অ্যাকাউন্ট করে এখন আপনি সার্ভিস দিতে আসছেন 150-200 ডলারের, তখন আপনার ফাইবার আপনার থেকে এক্সাম নেবে। এখন আপনার ওই যে সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, সেই সার্ভিসের ক্ষেত্রে যদি ইংলিশ প্রফিসিয়েন্সি তারা ভালো চায়, তাহলে তো আপনাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে? আর যদি আপনার লোয়ার ক্লাস লেভেলের কাজ হয় তখন ওয়ার্ডপ্রেস আপনাকে দেওয়া লাগবে না। কি লাগে? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কিছু ক্ষেত্রে লাগবে, কিছু ক্ষেত্রে লাগবে না। যেমন ওয়ার্ডপ্রেসের আপনি যদি আহ, 5 থেকে ধর আমি একটা আমি এখানে আরেকটা বিষয় আমি মেনশন করি, আমি যে অ্যামাউন্টগুলো বলতেছি এই জি অ্যামাউন্টগুলো কিন্তু কোনো ফিক্স অ্যামাউন্ট না। আপনারা অনেকে বলবেন যে হ্যাঁ তাহলে মনে হয় জি $150 উপরেই মনে হয় তাহলে হবে, তাহলে $150 আন্ডার রাখবো। না, বিষয়টা এরকম না আবার। এখানে বিষয়টা হলো আমি জাস্ট খালি একটা এক্সাম্পল দিচ্ছি যে আপনার সার্ভিসটা যদি ওইরকম হাই ক্যাটাগরির হয় তাহলে আপনাকে ওইরকম টাকা পে করতে হবে, ঠিক আছে? সরি, এক্সাম দিতে হবে। তো এখন যে বিষয়টা আমরা তাইলে আসতেছি, স্যার ফাইবারে তো অনেকেরই গিগ দেখতে মানে ইয়াতে দেখতেছি যে রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করে অনেকের $80 থেকে মানে $100 থেকে শুরু করে $300 $500 এরকম, তাদেরকে ইংলিশ টেস্ট দেওয়া লাগছে। ওকে, এখন তাদের ম্যাক্সিমামেরই তো না দেখা এখন যায় দেখেন বড় বড়। স্পেসিফিকলি কোন টপিকের উপর এক্সাম চাই এটা আমি নিজেও জানি না, সত্যি কথা বলতে গেলে। আর যদি স্যারকে জিজ্ঞাসা করেন যে স্যার আমাকে তাহলে টপিকগুলো বলে দেন যে এই টপিকের উপর গিক করলে আমার এক্সাম দেওয়া লাগবে, আমাকে এক্সাম দেওয়া লাগবে না, এইরকমভাবে স্পেসিফিক টপিক আমি নিজেও বলতে পারবো না যে ভাই এইটার উপরই হবে, ঠিক আছে? কারণ ওটা অনেকটাই রেয়ার, তারা চেঞ্জ করতে থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখন যেটা হলো সে $80-90 এখনো পর্যন্ত ওকে। কারণ আমি নিজেও রিসেন্টলি না মাসখানেক আগে একজনের গিগ ওপেন করে দিয়েছি, সেখানে সে
রেস্টুরেন্ট মেইনটেনেন্স ক্যাটাগরির একটা ওয়েবসাইট সে তৈরি করবে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, $80 কাজ। সেখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ল্যাঙ্গুয়েজ টেস্ট বা স্কিল টেস্ট এগুলো দেওয়া লাগে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে $80-100 আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত সেফ জোন, আপনার এখান থেকে কাজ শুরু করতে পারেন। তবে যদি আরও বেশি বেড়ে যায় তখন হয়তো বা দেওয়া লাগতে পারে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, স্যার দাঁড়ান আমি শেষ করি। টেস্ট এক্সামের আরেকটা ইয়াটা স্যার। কি? ধরেন আপনি টেস্ট এক্সাম দিবেন সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো টাকা দেওয়া লাগবে না। টেস্ট এক্সামের পরবর্তীতে আপনাকে যে যদি ফেল করেন আপনাকে সেকেন্ড টাইম চান্স দেবে। তো সেকেন্ড টাইমও যদি ফেল করেন তখন 3 মাসের জন্য তারা এক্সাম না ব্লক করে দিবে, তারা আপনার অ্যাকাউন্ট 3 মাসের জন্য এক্সাম দিতে পারবেন না, আর ওই ক্যাটাগরির কোনো গিগ ওপেন করতে পারবেন না। 3 মাস পরে তারা আবার এক্সামের জন্য ওপেন করে দিবে। যদি আবার আপনি ফেল করেন আরও 3 মাস চলতে থাকবে আর কি, ফ্রিতেই চলবে, চলতে থাকবে। ওকে, হ্যাঁ, এবার জি স্যার। নেক্সট কোয়েশ্চেন মানে করেন। সার্ভিসটা দেওয়া যাবে না স্যার, বলতেছিলাম যে আপনার মানে ফাইবারে কি অ্যাকাউন্ট স্যার কোন লেভেলে একটু জানা যাবে? ফাইবারে আমি কাজ করি না, একেবারে প্রথম কথা। ফাইবারে আমি একটা সময় কাজ করতাম, বাট বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন আর ভুল আমারই ছিল। আমি আমার কিছু রুলস রেগুলেশন আমি ব্রোক করছি, যার কারণে আমি আমার ডিভাইস দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট করতে পারি না। করলেও যখনই ডলারের মানে অ্যাকাউন্টে টাকা ইন হয় তখনই আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দেওয়া হয়। প্রবলেমটা ছিল যে ওই যে আইপি সংক্রান্ত বিষয় নিয়ে আমি অনেকগুলো সাফারিং করেছি, সেজন্য আমি ফাইবারে এখন সার্ভিস প্রোভাইড করি না। আমি আমার নিজস্ব কিছু পেজেস আছে, ইভেন আমার কিছু জাস্ট একটা কমিউনিটি আছে ছোটোখাটোর মধ্যে। রাইট, আমি বাইরে লোকালি, কাজ আমি করেন। লোকালি কাজ করি, লোকালি, ঠিক আছে? আর এর পাশাপাশি কিছু কন্ট্রাকচুয়াল ক্লায়েন্ট আছে, তাদের সাথে কন্ট্রাকচুয়াল ক্লায়েন্ট আছে, তাদের সাথে কমিউনিকেট করে কাজ করি। আর মনে করেন যেগুলো সব রেফারেলে আসছে আর কি, সব রেফারাল। আমি একজনকে বলছি, জি সে আমাকে কাজ দিছে, বিনিময়ে সে কিছু কমিশন নিচ্ছে, আমাকেও টাকা দিচ্ছে, এরকম রেফারেল প্রসেস আমি পাচ্ছি। তো ক্লায়েন্টগুলো আমার এরকম আসে, ঠিক আছে? আর লিঙ্কেডিন একটা প্রসেস আছে, জি লিঙ্কেডিনের প্রোফাইলটা আমি বিল্ড করে রেখেছি। আমার যখন কাজের প্রয়োজন পড়ে বা আমার যখন আমার মনে হচ্ছে যে হ্যাঁ এখন একটু খোঁজাখুঁজি করা উচিত, তখন লিঙ্কেডিনে গিয়ে একটু ঘাটাঘাটি করে কয়েকটা সিভি ড্রপ করে আসি। কন্ট্রাকচুয়ালভাবে যদি কোনো কিছু পাই ভালো, পজিটিভ না হলে নেগেটিভ, এরকম করে আমি আউটসোর্স করে, এটা তো আউটসোর্স বলা যাবে না, মানে এই প্রসেস আমি এই পর্যন্ত এগিয়ে আসছি আর কি। ঠিক আছে, এখনও পর্যন্ত এগুলোই চলে। হয়তো বা রমজানে একটু কমে যাবে, রমজানে একটু অন্যদিকে ফোকাস করব, এইভাবে চলে। ঠিক আছে। স্যার, তাইলে মানে ইয়াতে আপওয়ার্কে ফাইবারে কাজ করা হইবে না আপনার এরকম? হুম হুম। তবে আমার নলেজ যতটুকু আছে আমি মনে করি যে ওইটুকু নলেজ দিয়ে আপনারা নিজেরা আগাতে পারবেন, ঠিক আছে? কারণ আমি ভুল করে শিখেছি, তো সেই ভুলগুলোর জায়গাটা আমি আপনাকে ধরিয়ে দেবো, সেই জায়গাটা থেকে যেন আপনারা সার্ভাইভ করে কন্টিনিউ করতে পারেন। জি স্যার। ওকে, আব্দুল খালিক স্যার। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে স্যার, ওই যে ফিগমা টু ওয়ার্ডপ্রেস না, ওইটা আমাদেরকে একদিন দেখাবেন স্যার? ফিগমা টু ওয়ার্ডপ্রেস এক ক্লাসে তো সম্ভব না, কারণ ফিগমা সম্পর্কে একটু নলেজ দেওয়া লাগবে। দেখি তাহলে আপনাদের জন্য এটা স্পেশাল রিকোয়েস্ট হিসেবে আমি তাহলে দেখি আগ পিচ করে আপনাদেরকে দেখায় দেবো না। স্যার, কারণ কি এই যে শিডিউল দিয়েছেন এখানে অনেক কিছুই হাইড হয়ে থাকবে স্যার। হুম কারণ হুম অনেক কিছুই ওয়ার্ডপ্রেস তো একমাত্র জায়গা না, অনেক বড় জায়গা, কিন্তু সবকিছু তো ওই মডিউলে নাই স্যার। হুম হুম। যেমন ই কমার্সের যে ওয়েবসাইট, ওখানে কিন্তু স্যার আমাদের না হলেও 3-4-5টা ক্লাস অন্তত নেওয়া উচিত ই কমার্সের, কারণ হটস্টাই আপনার ডিমান্ড বেশি ই কমার্সের উপরে। না, আমি ই কমার্স আমি জি যদি স্যার। বলি, ই কমার্স আমি আপনাদেরকে একবারে পই টু পই শেখাবো। আর এখানে আমি একটা কথা প্রথম ক্লাসে বলেছিলাম, আপনারা হয়তো ভুলে গেছেন, সেটা হলো যে আমি কিন্তু ক্লাসের শিডিউল ধরে মডিউল ধরে গুনে গুনে ক্লাস করাবো না, 16টা ক্লাসই পাবেন তা কিন্তু না। তা আপনারা স্যার, জি স্যার। দেখেন আজকে মাঝে মাঝে আপনাকে ক্লাস নাম্বার আজকে কয়টা হতে পারে জানি না, বাট আমরা এখন আজকে এই যে এলিমেন্টরের এই যে প্রো নিয়ে কথা বলবো, এই যে এলিমেন্টর প্রো। তো তার মানে আমরা শিডিউল নিয়ে চিন্তা করতেছি না, আমরা ক্লাসের কোয়ালিটি নিয়ে ইফেক্ট করবো, হ্যাঁ। আর গাজী রবি স্যার আজকে ফ্রিল্যান্সার না, আজকে আমরা এখনো পর্যন্ত এলিমেন্টর প্রো দিয়ে প্রজেক্ট বানাবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা হচ্ছে কিছু কিছু জিনিস আপনাকে কাছ থেকে মানে শিখতে না, চাচ্ছি, মানে রিকোয়েস্ট তো এটা অবশ্যই অবশ্যই অবশ্যই, তা তো অবশ্যই। করছে। ওকে, জি ঠিক স্যার, আছে। কারণ কি যত পারেন আমাদের শিখিয়ে দিয়ে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে, কোয়েশ্চেন আর নিব না, আমি যাতে আমরা ডিরেক্ট টপিকে না চলে যাব। বুঝি। তারপরও শাহজাহান স্যার, হ্যাঁ কোয়েশ্চেন, জি স্যার। লাস্ট কোয়েশ্চেন শাহজাহান স্যার থেকে নিব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে, হুম আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে, হুম। তখন কি আমার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা থাকবে স্যার?
আমরা ক্লাসেই থেকে কমিউনিকেট করে নিব না, সবার কোয়েশ্চেন যখন না, না সেটা না স্যার, যখন আপনার মডিউল শেষ হয়ে যাবে স্যার, ও আচ্ছা আচ্ছা, যে কোর্স module যে কোর্স, আপনার 2 আচ্ছা মাস আচ্ছা, 2.5 সরি মাস সরি কোর্স। সরি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো হ্যাঁ, অবশ্যই, ওইটা অলওয়েজ খোলা থাকবে। আপনাদেরকে তো ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছিলাম না। আরেকটা বিষয় হলো আপনাদের ওই যে ওই নাম্বার আমি হ্যাঁ, স্যার। হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ করতে গেছি, হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ হচ্ছে না। এটা না হোয়াটসঅ্যাপের ইয়াতে কেন জানি ইয়া হয়ে আছে, ডিফেক্ট হয়ে আছে। ঠিক আছে, হয়তো বা আমি টেলিগ্রাম অ্যাক্টিভ করলে টেলিগ্রামের সাথে কমিউনিকেট করতে পারবেন সবাই ইনশাল্লাহ। ওকে, এটা অবশ্যই থাকবে, আচ্ছা, স্কোপ ঠিক অবশ্যই আছে। থাকবে, কমিউনিকেশন সবাই করবেন, কোনো সমস্যা নেই, কমিউনিকেশনের কোনো ঘাটতি হবে না। ওকে, আসেন এবার আমরা একটু একজনই অ্যাসাইনমেন্ট দিয়েছি, খালেক স্যারই দিয়েছে, আর কেউ আর কোনো আপডেট পাইনি। খালেক স্যার কী বানালেন এবার একটু আমরা একটু ভিউ করে আসি। ওকে, এই যে হোবার করলে এয়ারপোর্টটা বানাতে পারেনি স্যার। মেনু বারটা বানাতে শেয়ার পারেন করেন না স্যার, স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন। স্ক্রিনটা শেয়ার করেন তো, ও দেখতে আচ্ছা পাচ্ছি আচ্ছা না, আচ্ছা, ওকে ওকে, দেখতে পাচ্ছি না। এতক্ষণ দেখতে পারেন নাই? আচ্ছা, এই যে এখন স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন তো? এখন দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, হুম, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে তো, গুড, কিপ ইট আপ স্যার, আরও কাজ করতে হবে। স্যার, ওইটা একটু অ্যানিমেশন স্যার, আমি কাস্টম হেডার আর ফুটারটা করব, তো এই জন্য আর আমি আর কালকে সময় পাইনি স্যার রাত্রে। হুম হুম, আচ্ছা ঠিক আর আছে, ছবি থেকে অ্যানিমেশন দিয়েছে স্যার। হুম, এই যে আমি দেখতে পাচ্ছি এই অ্যানিমেশন দেওয়া থেকে আমার কাছে মনে হয় যে ওই যে আমাদের রোহান স্যার যে অ্যানিমেশনটা দিয়েছিলেন ওটা ইউজ করিয়েন, ওই যে মাউজের ইয়া 3D ভেন্ডর অ্যানিমেশন যেটা, এই যে আমাদের রোহান স্যার যেটা করেছিল না, এই যে এটা করিয়েন, এটা আরো সুন্দর লাগে। মানে এটা কেমন জানি মনে হয় জানেন, হেডলাইটের মতো টিট টিট করে না, এরকম হেডলাইটের মতো ইয়া করতেছে। ওকে, কাজ কিন্তু সুন্দর হয়েছে স্যারের, আরো ভালো হবে আস্তে আস্তে স্যার, ইনশাল্লাহ, এটা ইমপ্রুভ স্যার, করতে হবে। আমি একটা ওয়েবসাইট দেখে স্যার এটাই করছি যে এখন অন্যরকম করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদেরকে এটাই করতে হবে। টু বি অনেস্ট, আপনি যদি ওয়ার্ডপ্রেসে ইয়া হইতে চান, পারদর্শী হতে চান, আরেকজনেরটা দেখে দেখে নিজের স্কিলকে ডেভেলপ করতে হবে, দেন কি আপনি পার্সোনাল থিঙ্কিং, ক্রিয়েটিভ চিন্তাধারা আপনার মধ্যে কাজ করবে। ঠিক আছে, ওকে, আমরা বিএস থেকে দেখছি পেজগুলো তৈরি করলে ভালো হয় মনে হয়। কি Behance কি এ গিয়ে বুঝিনি আরেকবার। বিহান্সে গিয়ে তারপর ওখান থেকে ল্যান্ডিং পেজ নিয়ে যদি ডিজাইন করি তাইলে মনে হয় হুম হুম, এক্সপিরিয়েন্স আসতে পারে। ওইটাই আমি বললাম যে এখন আপনারা যদি বসে কাজ করতে চান, আপনারা কিন্তু ওইরকম কোনো থিঙ্কিং করতে পারবেন না, সেখানে আপনাদের থিঙ্কিংগুলো হয়তো ওইভাবে ইফেক্টিভ দেখাবেও না। সেক্ষেত্রে আগে আপনাদের নিজের এক্সপিরিয়েন্সটা গ্রো আপ করা উচিত কয়টা প্ল্যাটফর্ম থেকে, এগুলো আমি বলছি, কথাগুলো রিপিটেড হচ্ছে। পিন্টারেস্ট, বিহ্যান্স, ড্রিবল, এই তিনটা ওয়েবসাইট থেকে কি নেবেন, ওই যে ওয়ার্ডপ্রেস এলিমেন্টর লিখে সার্চ করে দেন ওইখান থেকে আপনারা কিছু ইয়া নেবেন, এই মনে করেন যে রিসার্চ করবেন, রিসার্চ করে যে থিমটা সহজ মনে হয় করতে পারবেন ওইরকম একটা থিম নিয়ে কাজ করবেন। এটা হলো একটা সহজ পন্থা, আরেকটা হলো থিম ফরেস্ট। ঠিক আছে, থিম ফরেস্টের থিমগুলো যদিও জটিল মনে হতে পারে, বাট থিম ফরেস্টটা আপনি অনেক সুন্দর সুন্দর প্ল্যাটফর্মগুলো পাবেন। আচ্ছা, আসেন আমরা একটু কোয়েশ্চেন আনসার কমিয়ে ফেলি, আমি একটু ক্লাসে ফোকাস করি, কোয়েশ্চেন আনসার সেশন লাস্টেও করা যাবে। ওকে, স্যার সমস্যা নেই। আর আর একটা স্যার আছে, ইনভার্টোটাও আমাদের দেখাবেন, ইনভার্টো। থিম ফরেস্ট ইনভার্ট তো সেম, তো কোম্পানি তো সেমই, इन्वर्टर एलिमेंट्स दोनों कंपनी सेम। ওকে, থিম ফরেস্ট হলো একটা কি রিসেল প্ল্যাটফর্ম, যেখানে আপনি ধরেন একটা ন্যায্য মূল্যে যে কোনো থিম কিনতে পারবেন, যে একটা ন্যায্য মূল্যে ধরা যায় 10টা থিম আছে, একটা থিমের প্রতিটা থিমের দাম তার কোয়ালিটি অনুসারে $10, $5, $15, $20, $30 এরকম পাবেন। আর ইনভার্টো প্ল্যাটফর্মটা থিম ফরেস্টেরই,
ঠিক আছে, কোম্পানি সেমই, জাস্ট খালি এটা আলাদা কি আলাদা প্ল্যাটফর্ম। এখানে যেটা হয় সেটা হলো যে আপনি ইনভার্টার মাধ্যমে আপনি থিম ফরেস্ট থেকে হয়তোবা একটা প্রজেক্ট আপনি কিনেন হলো $40, ইনভার্টার এলিমেন্টে আপনি হয়তো একটা সাবস্ক্রিপশন নেবেন, এই যে এখানে বলে দিচ্ছে $16 $17 বিনিময়ে। ওই সাবস্ক্রিপশনকে ব্যবহার করে আপনি আনলিমিটেড এলিমেন্টস ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে আবার এইটা যে থিম ফরেস্টের তেমন কোনো মানে প্রিমিয়াম ক্যাটাগরির ইয়াগুলো পাবেন না, প্রোডাক্টগুলো পাবেন না। এখানে আপনি যেগুলো পাবেন সেগুলো হয়তোবা কি লোয়ার ইয়া ক্লাস যেসব থিম সেগুলো, অথবা জিপিএল ব্যবহৃত ইয়াগুলো, লাইসেন্স ব্যবহৃত থিমগুলো। জিপিএল এর কথা মনে আছে না গত ক্লাসের? জিপিএল কাকে বলে? ওই যে গ্লোবাল পাবলিক লাইসেন্স, যেটা হলো যে মানে মেইন ইয়া সাবজেক্টের আন্ডারে সাব সাব ইয়াগুলোকে বলা হয়। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো থেকে আপনারা রিসার্চ করতে পারেন, কেনাকাটা করতে পারেন, এই জিনিসগুলো এখানে আছে, তো ওইগুলো আপনারা নিজেরাও দেখতে পারবেন। ওকে, তো আজকে আমার টার্গেট হলো আমি এলিমেন্টর প্রো গত ক্লাসে ইনস্টল করেছিলাম, কিন্তু আমার ক্লায়েন্টের ডোমেন হোস্টিং সমস্যা হওয়ায় আমাদের আগের ক্লাসের ওই যে যে ইয়াটা ছিল 2401.edulab বাংলাদেশ, সেটা ড্রপ হয়ে গেছে। তো আজকে আমরা কি করব, আবার একটু কষ্ট করে 10 মিনিট সময় নিব আপনাদের, আমি একটু প্যান্থিয়ন থেকে আমি একটু কাজটা আবার ইনস্টল করে নিই। গত 2 দিন আগে আমার ক্লায়েন্টের ডোমেন হোস্টিংয়ে কিছু প্রবলেম দেখা দিয়েছিল, যার কারণে সাবডোমেনগুলো ডিলিট করে দেওয়া লাগছে। আচ্ছা, ডেমো অ্যাকাউন্ট তো অলরেডি করা আছে। আজকে এটা করিস না, এই মেজাজটা এখন খারাপ লাগতেছে না, নেট স্লো। এতক্ষণ ঠিক ছিল, এখন কাজের সময় এসে নেট স্লো করে দিস। স্যারা শুনতে পাচ্ছেন তো আমাকে? না না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। হ্যালো হ্যালো হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। হ্যালো স্যার, আপনাদের কথা অনেক বাফার করে শুনতে পাচ্ছি। আচ্ছা, আশা করি এখন স্যারা সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ার, না বাফার হচ্ছে কোনো কথা? শুনছি স্যার, শুনতেছি। আচ্ছা ঠিক আছে, শুনতে পাচ্ছি। ওকে, তো চলেন আমরা এবার একটু লগ ইন করে আসি। তো আশা করি একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে বেশি সময় লাগবে না। আমি জাস্ট খেলে আপনাদের থেকে 5 মিনিটে সাউন্ড হচ্ছে না। 5 মিনিটে সব কিছু করে ফেলবো। আমাকে শুনতে পাচ্ছেন না কেউই? হ্যালো হ্যালো হ্যালো। শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি শোনা স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। কে জানি বললো শুনতে জি। পাচ্ছে না।
শুনতে পাচ্ছি না। স্যার আমি কোনো কথা বলতেছি না, আমি ইনস্টল হওয়ার ওয়েট করতেছি। ইনস্টলের ওয়েট করতেছি স্যার। কোনো সাউন্ড হচ্ছে না স্যার। স্যার আমি কোনো কথা তো বলতেছি না, শুনতে পাচ্ছেন তো আমাকে না? আমি ইনস্টলেশনের জন্য ওয়েট করতেছি। এটা ইনস্টল হলেই সাথে সাথে আমরা শুরু করব। কম্পিউটারে কোনো সাউন্ড টের পাচ্ছি না। আচ্ছা, এই যে আমাদের ইনস্টলেশন ডান, আমরা এখান থেকে ভিজিট করলাম। ওকে, তো আমরা এখন কনফিগারেশনে চলে যাব। আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে কনফিগারেশনে যাই, আমরা এখান থেকে ভিউ ডেভেলপমেন্ট সাইট, এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমি এখান থেকে সাইট টাইটেল দিয়ে দিলাম। আমি এখানে বললাম যে এলিমেন্টর মেন্টর প্রো, ঠিক আছে। তো ইউজার নেম আপনি যেটাই দেন, আপনি হয়তো বা যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। তো আমি ওই অ্যাডমিন দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডের বেলায় তাদের এটা দিব। আচ্ছা, নিয়ে নিলাম, কপি করে রাখি। ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিলাম আমাদের। এই কি ইমেল দিব? যে কোনো একটা হজবরল ইমেল দিতে পারে, যেহেতু আমরা এটা নিয়ে তেমন কোনো সিরিয়াস চিন্তা নয়। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এই যে লগ ইনে গেলাম। এই যে অ্যাডমিন, আমি এখান থেকে রিমেম্বার মিতে অ্যাক্টিভ করে লগ ইন করে ফেললাম। এই যে, তো জটিল কিছু না। তো আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব। তো আমাদের থিম লাগবে হলো অ্যাস্ট্রা থিম, রাইট? আমরা অ্যাস্ট্রা থিম দিয়ে প্র্যাকটিস করছিলাম। অ্যাস্ট্রা ইনস্টল, ওকে, অ্যাক্টিভেট। প্রথম কাজ। দ্বিতীয়ত এলিমেন্টর আর এলিমেন্টর প্রোটাকে ইউজ করা। ওকে, তো আপাতত রেডিমেড টেমপ্লেট ইউজ করার কোনো থিঙ্কিং আমাদের নাই। তো আমরা আপাতত এটাকে চাইলে ক্রস করে কেটে দিতে পারি। এখন আমাদের প্লাগ ইনে আসবো। প্লাগ ইন থেকে আমরা এই যে প্লাগ ইন লিস্ট থেকে আমরা নতুন প্লাগ ইনে যাবো। অ্যাড নিউ প্লাগ ইন। ওকে, এখান থেকে আমরা এলিমেন্টর নিয়ে নিলাম। আর এলিমেন্টর প্রোটা আমরা আপলোড করে নেব। ওকে, এখান থেকে আমরা আমাদের এলিমেন্টর প্রো যেখান থেকে ডাউনলোড করেছিলাম সেখান থেকে ডাউনলোডটা নিয়ে দিয়ে দিই। এই যে এলিমেন্টর প্রো ডট জিপ, ইনস্টল নাও। জলদি কর। স্যার
স্যার এটা আমি আপলোড দিছিলাম স্যার, খালি একটা মেসেজ আসে যে এখানে নিচ্ছে না, ওই জন্য কাজ করতে পারিনি। এলিমেন্টর প্রো? হ্যাঁ স্যার, ইনভেন্টরি পুরো আমি এটা ইয়ে করে এই পেন্টিনের মধ্যে আপলোড দিছিলাম। এখন মেসেজ দেখায়, মেসেজটা আপনার কাছে আমি মেসেঞ্জারে দিছিলাম, মেসেজটা দেখায় যে এটা হলো স্থায়ী নয় সাইট, ওই জন্য হলো ইনস্টলেশন দেয় না। আগে দেখি আমাদের এলিমেন্টর এখানে অ্যাক্টিভ হয়েছে কিনা। এলিমেন্টর নাই। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার আপলোড করে দিই। আচ্ছা, স্যারের মেসেজটা আমি একটু দেখি। দাঁড়ান তো, আমাদের মিডিয়া ক্যাপাসিটি একবার দেখে আসি তো। একশো এমবি আছে তো। ওকে, স্যার এই মেসেজটাই। চলেন তাহলে অন্য কোনো এলিমেন্টর তো আমরা কয়েক ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম। নেট স্লো নাকি? এই যে এখন গিয়ে হয়েছে। তো এতক্ষণ কি নেট টানো না কেন? ওকে, এই যে এলিমেন্টর প্রো, ঠিক আছে। ওকে, তো এখন আসেন আমরা একটা নতুন পেজ বানাবো। আজকে আমাদের টার্গেট আছে, আর টার্গেটে আমি একটা আইডিয়া রাখছি যে আপনাদের একটা ওয়েবসাইট আমি দেখাবো। এই যে এটা, ঠিক আছে, এই যে ফেডি কর্প ডাব্লিউপি বা এরকম একটা নাম আছে। এখানে কিন্তু অনেক সুন্দর একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার আছে টার্গেট হলো এই ওয়েবসাইটটার যতটুকু ইন্টারফেস করা যায় আমি ইনশাল্লাহ ওইরকম একটা ইন্টারফেস আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, এখানে আবার স্লাইডার আছে, আমরা ক্যারাসল দিয়ে বা এই জিনিসটাকে এইভাবে ডিজাইন করার চেষ্টা করব। তো এই ডিজাইনটা কাজ করতে হলে আমাকে কয়েকটা জিনিস আগে এনশিওর করতে হবে। স্যার ডিরেক্টলি কোয়েশ্চেন করিয়েন না, আমি এখন কোয়েশ্চেন নিচে যাচ্ছি না, কারণ নেটওয়ার্কটা এখন স্টেবল, ঠিক আছে। কোয়েশ্চেন আনসার আমরা পরে নিব, ওকে। আচ্ছা, তো এবার আসেন আমরা এখন এই ওয়েবসাইটটা তৈরি করতে হলে আমাকে সর্বপ্রথম আগে দেখব যে আমাদের এই ওয়েবসাইটের হেডার এবং ফুটার কি কি হওয়া উচিত। দেখেন, একটা ওয়েবসাইটের হেডার ফুটার কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং সেই হেডার ফুটারগুলো আগে থেকে আমাকে অপটিমাইজ করে রাখতে হবে। এখন একটা ওয়েবসাইটের হেডার ফুটারের জন্য আগে আমাকে এতটা পেজ তো লাগবে। তো আমি আমার ড্যাশবোর্ডে গিয়ে আমি আগে একটা পেজ বানালাম, এই যে পেজেস, অল পেজেস।
এখান থেকে আমি একটা অ্যাড নিউ পেজেস নিলাম। তো আমরা এখান থেকে এটাই নেই, ওয়েব ডিভাইন। একটু জলদি রেসপন্স করলেই হয়। ওকে, এখানে আমরা কি করব, এলিমেন্টের টেমপ্লেট, এখানে কি ডিফল্ট টেমপ্লেট আমরা রাখতে চাই, যদি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি এখানে এলিমেন্টের আন্ডারে যদি ওই যে ক্যানভাস ফুলি নিতে চান সেটাও করতে পারেন। তো আমি ডিফল্ট টেমপ্লেটে রেখে আমি জাস্ট খালি এটা আমাদের ওই যে ওয়েব ডিভাইন অ্যাড করে দিলাম, ওয়েব DIVINE, ওয়েব ডিভাইন। ওকে, পাবলিশ করলাম, পাবলিশ করে জাস্ট খালি এটাকে আমি এখন এডিট উইথ এলিমেন্টরে অ্যাড করে দিলাম। ওকে, আমি এটাকে একটু জুম আউট করে আমি এটাকে কন্টিনিউ করে অ্যাড করে দিলাম আর নেভিগেটরটা রিমুভ করে দিলাম। দেখেন আমার এখানে অলরেডি এলিমেন্টর প্রো এবং সিম্পল ফেজ, ওয়েব ডিভাইন এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে। তো মেনু অপশন আমার এখানে এইগুলো নেই, অন্য কিছু দরকার ছিল। তো আমরা আগে মেনু বানাইতে হবে, অ্যাবাউট, সার্ভিসেস, ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এই জিনিসগুলো আমাকে আগে এখানে মেক করতে হবে। তো চলেন আমি আবার ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ডটা রিমুভ করে দিয়েছে। আচ্ছা আমরা নতুন করে আবার ড্যাশবোর্ড ওপেন করি, এই যে এলিমেন্টর ড্যাশবোর্ড। এখানে সর্বপ্রথম কয়েকটা জিনিস আগে আমরা একটু এনশিওর করি। এখানে যে তারা ফন্ট ইউজ করছে এই ফন্টটা কি ফন্ট হতে পারে, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, তাদের ওয়েবসাইটের কালার গ্রেডটা আমার লাগবে। তো কিছু জিনিস আছে এগুলো আমাকে যদি মেনশন কালেক্ট করতে হয়, তো আমরা কীভাবে কালেক্ট করতে পারি, কয়েকটা পন্থা আছে। নাম্বার 1 পন্থা হলো ফন্টের জন্য আমি একটা প্লাগইন ইউজ করি, ফন্টস নিনজা। এই ওয়েবসাইটে কয়টা ফন্ট আছে সে আমাকে সুন্দরভাবে দেখিয়ে দেয়। এই যে ফন্ট নিনজাকে অ্যাক্টিভ করলাম, একটু সময় নেবে, সময়ের পরপরই সে আমাকে বলে দেবে যে এই ওয়েবসাইটে আমি এতগুলো ফন্ট পাইছি। ঠিক আছে, এই যে ওপেন সেন্স রেলওয়ে, তাহলে কয়টা ফন্ট আছে, 2টো ফন্ট আছে, আমি বুঝে গেলাম। ওকে, তা আমি এখন কি করব, সর্বপ্রথম আমার এলিমেন্টর প্রো এর এই পার্টটা এখানে আছে, আমি মেনু বারটা তৈরি করে ফেলি, বা মেনু বারের আগে এই কাজগুলো করে ফেলি। এই যে আমি এখানে সাইট সেটিংস, এখানে আমি এই যে গ্লোবাল ফন্টস, আমি প্রাইমারিতে যে আছে তাকে আমি রেলওয়ে দিয়ে দিলাম যেন সমস্যা না হয়। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে কোথায় কোন কোন ফন্ট আছে, যেমন এই যে দেখেন এখানে তো আমি বলছে যে ভাই এখানে আমি এই ফন্টগুলো দেখতে পাইছি, খুব ভালো। ইনস্পেক্টর নামে একটা ডেপ টুলস আছে, আপনি এটার মাধ্যমে আরও সুন্দর সুন্দর ওয়েতে আপনি কী করতে পারবেন, আইডিয়া করতে পারবেন। এই যে জাস্ট খালি এখানে মাউসটা রাখেন, দেখেন সে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, কালার কি সব এখানে ডিফাইন করে দিচ্ছে। ঠিক আছে, ওকে। আবার এখানে দেখি এটাও রেলওয়ে, বেশিরভাগই রেলওয়ে বোধ হয়। ওপেন সেন্স হয়তো এই যে ভিতরগত, এই যে প্যারাগ্রাফের জন্য ওপেন সেন্স। ওকে, তো চলেন তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের জন্য যে হেডলাইনগুলো দরকার সেগুলোর জন্য এই যে আমি এখানে রেলওয়ে দিয়ে দিলাম, এই যে রেলওয়ে। ওকে, তো রেলওয়ের ফন্ট সাইজ কেমন হওয়া উচিত, ফন্ট সাইজ ডিফল্ট হওয়া উচিত, আমি এখানে ফন্ট কালার ইয়া দিলাম 400 করে দিয়ে দিলাম। ওকে, এটা গেলো একটা, প্রাইমারি গেল। এবার সেকেন্ডারি যেটা প্যারাগ্রাফের জন্য কাজ করবে, তো আমি এখানে প্যারাগ্রাফও লিখে দিতে পারি, PARAGRAPH, প্যারাগ্রাফ। এটার জন্য আমি কি করব, ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স সিলেক্ট করে দেব, ওপেন সেন্স 400 নর্মাল। ওকে, এনাফ। ওকে, তারপর কি আমার ওয়েবসাইটের ফন্টগুলো ওই অনুপাতে চেঞ্জেস হয়ে যাবে। কালারের ক্ষেত্রেও সেম, কোন কালারটা আপনার লাগবে, এই ওয়েবসাইটে কোন কালারটা প্রায়োরিটি বেশি, যেমন এই কালারটা বেশি প্রায়োরিটি এবং এই সেকেন্ড কালারটা, দুটো কালার বেশি প্রায়োরিটি পাচ্ছে। কালার কীভাবে চেক করবেন, এই যে এই 2 কালারটা। তো আমি এখন এই যে যদি ইনস্পেক্ট করি, তো আমরা এখানে কি করলাম, এই যে ইনস্পেক্টরের কাছে গিয়ে আমি তাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চুজ করার জন্য আমি যেখান থেকে এই বাটনটাকে অ্যাক্টিভ করে আমি এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আইডেন্টিফাই করতে পারি। এখন এই জিনিসগুলো আপনাদের কাছে জটিল মনে হতে পারে, তাই না, কারণ আমরা ডেপ টুলস দেখিনি, আমরা কোডিংয়ে খুব কম বুঝি। এটার জন্য কিন্তু একটা সুন্দর প্ল্যাট আছে, সেটার জন্য একটা সফটওয়্যার পাওয়া যায়, কালার পিকার, এটার নাম হলো পিক্সি। নাম কি, পিক্সি। এই যে পিক্সির কাছে যান, এই যে পিক্সি নেটিওয়্যার, এখান থেকে আপনি ওয়েবসাইটে ভিজিট করেন, এখানে একটা সফটওয়্যার দিবে এই যে 11 কিবির, এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এইটা করলেই আশা করি আমাদের এনাফ হয়ে যাবে।
তো আমি অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি জাস্ট খালি এখানে পিক্সিকে ওপেন করলাম, এই যে pixi.exe। এখন আমি গিয়ে আমার যে ওয়েবসাইটে কপি করা উচিত, এই যে আমি জাস্ট খালি কার্সরটাকে রাখলেই সে আমাকে বলে দিচ্ছে যে আমার ওই জায়গার কালারটা কি, এই যে এখানে বলে দিচ্ছে। কালার কোড কপি কিভাবে করব, Ctrl+Alt+C, এই যে এই কালার কোডটা কপি হয়ে গেছে আমার। এখন আমি এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে গেলাম, এই যে গ্লোবাল কালার্স, এখানে তারা একটা প্রাইমারি কালার দিয়েছে, বাট আমি এটাকে চেঞ্জ করে এই যে এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই যে একটা কালার আসছে প্রাইমারি। এবার আসেন সেকেন্ডারি কালার। সেকেন্ডারি কালারের জন্য আমি আবার মাউস রাখলাম Ctrl+Alt+C। এখন আমি আবার এই যে সেকেন্ডারি কালার এখানে কোডটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এখন আপডেট করে দিলেই তারা এখন আমার প্রাইমারি কালার সেকেন্ডারি কালারগুলোকে চেক করে দেখাচ্ছে। আশা করি আমরা কালার এবং আমাদের ফন্ট কি করতে পেরেছি, ঠিক করতে পেরেছি। তো একটা ওয়েবসাইট তৈরির পূর্বে আমাকে এই জিনিসগুলো কিনে মডিফাই করতে হবে, হ্যাঁ, এটা গেলো একটা কাজ। এবার আসেন দ্বিতীয় কাজ। আমাদের কি বললাম, আমাদের ভাই এই যে মেনু বানাইতে হবে, যে মেনুটা দেখতে অনেকটা এরকম হবে। এখন মেনু কিভাবে অ্যাডজাস্ট করব, আগে মেনু বানাই, তাহলে তো অ্যাডজাস্ট করতে পারবো। তো মেনু বানানোর জন্য আমরা চলে আসবো আমাদের ড্যাশবোর্ড পার্টে, ঠিক আছে। এই যে ড্যাশবোর্ড পার্ট, ড্যাশবোর্ড পার্ট থেকে আমরা আমাদের মেনুকে অপটিমাইজ করতে পারবো আমরা যেভাবে চাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্যাররা কেউই? স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি স্যার। কথা আবার মাঝে মাঝে কথা কথা কেটে কেটে যায়, দেখতে পাচ্ছি। কথা ক্লিয়ার আসে না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আসলে মনে হয় ওই যে আমাদের ওই ইয়ার থেকেই মনে হয়, গ্রাউন্ড থেকেই সমস্যাটা হচ্ছে। ওই যে ক্যাবলের কাজ চলতেছে না, কি বলে সাবমেরিন আপগ্রেড চলতেছে না, কি সমস্যা, ওইখান থেকে হতে পারে। আচ্ছা ওটা আমরা ইগনোর করি, আমরা একটু ফোকাস করার চেষ্টা করি। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা চাইলে মেনু এখান থেকেই বানাতে পারবো। তো আমরা এখানে গেলাম মেনুর অ্যাডজাস্টমেন্টের জন্য, তো মেনুতে গেলাম, মেনুর নাম দিব। ধরুন আমি এখন যেহেতু এটাই বানাবো, তো আমি মেনুর নাম বানাই যে ভাই এটা হলো আমার ওয়েব ডিভাইন প্রজেক্ট। কি নাম দিলাম, এই যে ওয়েব DIVINE ওয়েব ডিভাইন প্রজেক্ট, ঠিক আছে। আমি এখানে PRO JECT ওয়েব, আর এখানে আমি ডাব্লিউগুলো একটু বড় অক্ষরে দিই, ওয়েব ডিভাইন প্রজেক্ট, ঠিক আছে। নাম যেটা হতে পারে সেটা। এখানে সে বলতেছে যে ক্যাটাগরির কোনো ডিফল্ট সেটিংস করতে চাই কিনা, যদি চান যে ভাই এটাকে অ্যাজ এ প্রাইমারি মেনু হিসেবে সেট করে দেবো তাহলে করে দেন, যদি বলেন যে না সেকেন্ডারি মেনু হিসেবে সেট করবো তাহলে ওটা করে দেন। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন, মেনুটার সেটিংসটাকে বিভিন্ন ধরনের কি করে দিতে পারবেন, রিএডিট করে দিতে পারবেন। তো আমি আপাতত একটা নর্মাল মেনু হিসেবেই রাখলাম, এই যে ক্রিয়েট মেনুতে গেলাম, জাস্ট খালি মেনু হিসেবে রাখলাম। মেনু তৈরি হয়ে গেল, এখন বলতেছে মেনুর সাবজেক্ট দেন, সরি মেনুর আইটেম দেন। এখন মেনু আইটেম কিভাবে দেব, পেজ বানালে পেজ দিতাম, পোস্ট থাকলে পোস্ট দিতাম, যেহেতু আমাদের কোনো কিছু নেই তো আমরা কাস্টম লিঙ্ক দেবো। ইউআরএলটাকে আমি জাস্ট এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। আর এখন লিঙ্ক টেস্টের এই জায়গাটায় আমি এখন কি করবো, এই যে অ্যাবাউট সার্ভিসেস কেস স্টাডিজ এই জিনিসগুলো একটু অ্যাড করে দেব। সর্বপ্রথম অ্যাবাউট অ্যাড টু মেনু, আবার হ্যাশট্যাগ সার্ভিসেস, এরপর আবার লিখলাম কেস STUDIES কেস স্টাডিজ। এরপরে কি আছে, শপ ব্লগ গেট ইন টাচ, তো আমি এখানে লিখলাম SHOP শপ। আবার এখানে গেলাম BLOG ব্লগ, এরপরে গেট ইন টাচ, রাইট, গেট ইন টাচ। এখন আসি এখানে সার্চ আইকন। সার্চ আইকন আমরা ডিফারেন্ট ওয়েতে দিতে পারবো। আমরা মেনুটা বানালাম, জাস্ট কি আসলো, মেনু আসলো। আচ্ছা ড্রপ মেনু, ব্র্যান্ডিং, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওকে এইগুলোও লিখে ফেলি। যেহেতু আমার এগুলো কোনো এখন মেনু নাই, তো সেক্ষেত্রে আমি জাস্ট খালি এখানে লিখে দিলাম, মানে ওই যে ওয়েবসাইট নাই বা লিঙ্ক নাই, সেজন্য হ্যাশট্যাগ দিচ্ছি। এখানে দেখেন ইউআরএলে আমি কিন্তু হ্যাশট্যাগ দিই, কেন দিচ্ছি, কারণটা হলো হ্যাশট্যাগ ইন্ডিকেট করে যে আমার এই আপাতত এখনো মেনু অ্যাড হয় নাই, মেনু অ্যাড হবে যখন তখন আমি আবার লিঙ্ক চেঞ্জ করে দিব, ঠিক আছে। ব্র্যান্ডিং দিলাম, এরপরে কি লাগবে, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ওহ সরি এখানে হ্যাশট্যাগ ওয়েব ডিজাইন, এরপরে ডিজিটাল মার্কেটিং। এই যে এখন যেগুলো ড্রপ মেনু, যেগুলো কোথায় যাবে, সার্ভিসেস আন্ডারে যাবে, সেগুলো আমি কি করব, ড্রাগ এন্ড ড্রপ করে জাস্ট ওখানে গিয়ে পোস্ট করে দেব। এই যে
জাস্ট খালি এক কন্ডিশন, এই যে এই জায়গা থেকে এই জায়গায় পাস করে দেব। ঠিক আছে, এই যে ওয়েব ডিজাইন, এই যে এরপরে ডিজিটাল মার্কেটিং। ওকে, এগুলো সাব আইটেম হিসেবে কাজ করবে। সেভ মেনু করলাম, ওকে, মেনু আইটেম সেভ হয়ে গেল। তো এই মডিফিকেশনগুলো করার পরে এখন আমি কি করব, আমি এখন আমার এলিমেন্টরে কার্যক্রম করা শুরু করব। ওকে, দেখি আমি কাউকে অ্যাক্সেস দিয়ে দিই। অনেক স্টুডেন্ট এখন জয়েন হচ্ছে, কে আছেন দেখি। আব্দুল খালেক স্যার করতে পারবেন না? জাস্ট খালি আসবে, জয়েন করে দিবেন। হ্যাঁ, জি স্যার পারবো। আচ্ছা, ওকে। এবার আসেন, এই যে আমার এলিমেন্টর প্রো ভার্সনে চলে আসলাম। এখন এইখানে যে আমি এত কিছু করলাম, আমার এটাকে কি করতে হবে, এই যে রিফ্রেশ করতে হবে, কারণ আমি অনেক কিছু মডিফাই করেছি। এটা হলো প্রথম বিষয়। আর এখন আমার কাজ করতে হবে হেডার পার্টের। হেডার পার্টের কাজ কিন্তু আমি এলিমেন্টরে তেমন একটা ফিচার পাবো না, যেহেতু হেডার পার্ট এটা ডিফল্টভাবে রাখছি। তাহলে আমাকে এটা কোত্থেকে করতে হবে, এটা হলো আমার কাস্টমাইজারের কাছ থেকে গিয়ে করতে হবে। তো আমাকে এখন কি করতে হবে, আমি ওই যে পেজের অল পেজ ক্যাটাগরিতে গেলাম, ওকে, এখান থেকে আমি আমার ওয়েব ডিজাইন পেজটাকে ভিউ করলাম। ঠিক আছে, ওকে, এই যে অলরেডি আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখানে কি করব, আমি এই যে এখানে কাস্টমাইজ সেট করব, কাস্টমাইজে যাব। এই যে কাস্টমাইজ থেকে এখন আমি এখানে হেডার বিল্ডারে গিয়ে আমি এখন আমার কি ধরনের মেনু লাগবে আমি সেটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তারা দেখেন এই যে হেডার আর ফুটার বিল্ডারের জন্য, অপটিমাইজের জন্য আমাকে বিভিন্ন ধরনের ফরম্যাট দিয়ে দিয়েছে। আপনি এখান থেকে ক্লিক করে আপনার যে লোগো আপনি সেটা দিতে পারেন। ধরেন আপনি বলেন যে ভাই আমার এটা লোগো হবে, দেন এটা একটা কি, এই যে এটা একটা আইকন না, তো আমি এটাকে লোগো হিসাবে এখন আপডেট করবো। যেমন এই যে মাউসের বাটন ক্লিক করে যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এটাকে আমি এখন কি করলাম, সেভ করলাম। ঠিক আছে, আমার নর্মালি এই যে ডাউনলোড বা ডেস্কটপ ফোল্ডার থেকে আমি রেখে দিলাম। দেন এটাকে আমি কি করলাম, এলিমেন্টর এখানে এই যে সিলেক্ট লোগো আপডেট করে দিলাম। ঠিক আছে, এই যে ডেস্কটপে গেলাম, এখান থেকে এই যে আমাদের লোগোটাকে আমি এই যে রিলিজ করে দিলাম। ওকে, এই যে সিলেক্ট। সে ডিমান্ড করতেছে ভাই একটু ইয়া হলে ভালো হইতো। আমি বললাম যে ভাই এত ক্রপ টপ করা লাগবে না, যেটা আছে সেটাই দেখাও, বেশি বড় হয়ে গেছে, কন্ট্রোল করা উচিত কিনা, এই যে এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। লোগো উইথ কত হবে, 100 পিক্সেল, তাই না? এখন 100 পিক্সেল উইথে সে স্যাটিসফাই না, তার একটু বাড়াবো, তাহলে 150 পিক্সেল। ওকে, এখন হাইট সমস্যা করতেছে, কোনো সমস্যা নেই, এটা আমরা কন্ট্রোল করতে পারবো। এখন কথা হলো সাইড টাইটেল কি দরকার আছে এখানে রাখা, কোনো দরকার নেই। ইনলাইন লোগো সাইড টাইটেল আমার রাখার দরকার নেই। তাহলে এখান জন্য আমরা জাস্ট খালি এখান থেকে সাইড টাইটেলটা রিমুভ করে দেব। সরি, এই যে ওয়েব ইয়াটা চলে গেল। এরপর আসেন আমাদের এটা তো এমন হচ্ছে কেন, এই যে এখন গিয়ে ঠিক হইছে। ঠিক আছে, আমি নাহলে 200 করে দিই, এটা একটু মনে আপডেট হতে সময় লাগে। হ্যাঁ, এই যে একটু সময় লাগে আপডেট হইতে। এবার আসেন এই যে এখানে মাউস নিলাম, এখানে এখন কি দিচ্ছে, পেন টুল দিচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, আমার লোগো কোনটা লাগবে, এই যে কনফিগার মেনু ফ্রম হিয়ার, আমার কোনটা লাগবে, আমার এই যে প্রাইমারি মেনু, এখানে আমি এই যে ওয়েব ডিজাইন প্রজেক্টটা আমি সেট করে দেব। এই যে আমি কি এখন আমার ওয়েব ডিজাইনের ওই ইয়েটা পাচ্ছি, ওইটাই পাচ্ছি। এখন এখানে আমি চাচ্ছি যে বা আমার তো এখানে একটা সার্চ বার দেওয়া কথা, আমি সার্চ বার দিব, যেমনটা এইখানে আছে। কোথায়, এই যে এই জায়গাটায়। এখন এটা কিভাবে দিব, এটা দিতে হলে আমাকে এখন কি করতে হবে, পুরো হেডার অপটিমাইজেশনে যেতে হবে, পুরো হেডার অপটিমাইজেশন। এই যে আমাকে এখন কি করতে হবে, এই যে হেডার বিল্ডারে চলে যেতে হবে।
সে আমাকে এই যে হেডার বিল্ডার দিচ্ছে। আমি এখন এই যে প্রাইমারি মেনুর সাথে একটা সার্চ বার দিব, জাস্ট এখানে প্লাসে ক্লিক করেন, এই যে সার্চ বার আছে, এই যে সার্চ বার চলে আসছে। ঠিক আছে, মানে মডিফিকেশন ডান, পাবলিশ করে দিলাম, পাবলিশ হয়ে গেল। এখন আমি আমার ওয়েবসাইটের ইন্টারফেসটা আমি একটু রিভিউ করে আসি। এই যে ঠিক আছে, এই যে সার্চ বার, এখানে সার্চ বারও আসতেছে, সবকিছু মোটামুটি এখন স্টিল নাও ওকে। ঠিক আছে, এবার আসেন ফুটার বার। ফুটার বারে কি ছিল? কপিরাইট 2024 পাওয়ার্ড বাই এগুলো কিছু ছিল, ওদেরটা দেখি। কারণ এক কাস্টমাইজারের কাছে আসছি, এই যে কপিরাইট 2024 ওয়েব ডিজাইন এবং কোড থেকে নিউ ওয়ার্ক, তো এটাই লিখে দিই। এই যে কাস্টমাইজেশনে গেলাম, হেডার বিল্ডার থেকে আবার ব্যাকে গিয়ে আমি এবার ফুটার বিল্ডারে চলে গেলাম। এই যে ওই খাতা কপিরাইটে ক্লিক করলাম, কপিরাইটে ক্লিক করে এই যে কি লাগবে, তো কপিরাইট আমি বললাম যে ভাই কপিরাইট হ্যাঁ কারেন্ট ইয়ার এটুক থাকুক, ওয়েব ডিজাইনার, আর এখানে ওয়েব ডিজাইনার থাকবে। আচ্ছা আমার পিসি একটু ওয়েট, একটু ওয়েট, হ্যাঁ ওয়েব ডিজাইনার। আর পাওয়ার্ড বাই, আমি পাওয়ার্ড বাই কিছু রাখতে চাচ্ছি না, আমি এখানে বললাম যে ওরা কি দিয়েছে, নিউ ইয়র্ক দিয়েছিল, রাইট, আমি নিউ ইয়র্ক দিলাম, ওকে পাবলিশ করে দেই। এখন আমার ডিজাইনের কাস্টমাইজেশন আমি দেখি কি কি দেখতে পাচ্ছি, এই যে কপিরাইট 2024 ওয়েব ডিজাইনার নিউ ইয়র্ক, তার মানে কি আমার হেডার পার্ট ফুটার পার্ট মডিফিকেশন আমার ডান। এখন যা কাজ করব আমার সব কি এই মিডল জোনের কাজ। এখন দেখেন এই ওয়েবসাইট তৈরি করতে গিয়ে তাদের অনেকগুলো ছবি ব্যবহার করতে হয়েছে না, এই যে, তো এই ছবি কালেকশন আমি কিভাবে কালেক্ট করতে পারি? এই ছবির কালেকশন খুব সহজে কালেক্ট করতে পারবেন হলো আপনাদের এই যে এখানে ইনস্পেক্টর ব্যবহার করে মাউসের রাইট বাটন ক্লিক করলেই আমাদের এই যে ইনস্পেক্টর জোনটা অ্যাক্টিভ হয়। আমি ইনস্পেক্টরের কাছে গেলাম, আমি জাস্ট এটাকে এই যে লেফট লাইনে অ্যাডজাস্ট করে দিলাম, হ্যাঁ এটা লেফট সাইডে থাকুক। এখন এই যে এগুলো তো এক একটা কি মিডিয়া ফাইল, রাইট? যদি আমরা কোনো মিডিয়া ফাইল কালেক্ট করতে চাই তখন আমাদের এই যে এই উপর থেকে এলিমেন্ট পাশাপাশি সোর্সেস নামে কিছু প্ল্যাটফর্ম আছে যারা আমাদেরকে এই জায়গাটা হেল্প করবে। আমি সোর্সে গেলাম, এই যে ডাব্লিউপি কন্টেন্ট আছে, ইনক্লুডস আছে, ঠিক আছে, এই যে ইনক্লুডের মধ্যে ডেস্টিনেশন, এই যে আপনি এখান থেকে যেগুলো যেগুলো লাগবে আপনি সেগুলো কালেক্ট করে নেবেন, ঠিক আছে। তাকে দেখি আমাদের এগুলার এই যে যেগুলো জাভা স্ক্রিপ্ট ফাইল এগুলো আমাদের না, এগুলো একটু আমি একটু এই যে ভ্যান্ডোর থেকে দেখি। আচ্ছা ডেস্টিনেশন আমাদের জন্য না, আচ্ছা এক মিনিট, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগ ইন থিম, এই যে আপলোড, সরি ডাব্লিউপি কন্টেন্টে পাবেন আপলোডস, এই যে এখান থেকে আপনার এই যে যতগুলো ইমেজ সবগুলো ইমেজের লিঙ্ক এখানে আছে, এই যে অডি, এই যে অডির লিঙ্ক, ব্র্যান্ডিং লিঙ্ক, এই যে ক্লিক করেন এই যে অডির ইমেজ, ব্র্যান্ডিং ইমেজ, এই যে ব্র্যান্ডিং ইমেজ, এই ইমেজ সেই ইমেজ, হোন্ডা ইমেজ, এই যে হোন্ডা, জোক্স ইমেজ, তার মানে কি এই ইমেজ সবগুলো এখানে পেয়ে যাচ্ছেন। আচ্ছা এখন কত হলো এই ইমেজগুলো আমি কিভাবে কালেক্ট করব? তো এখন ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে আপনাকে ডাউনলোড করতে হবে, এছাড়া আর কোনো অপশন নাই। মানে আপনি বলতে পারেন যে ভাই একসাথে সব ডাউনলোড করে ফেলবো, এটা হয় না আর কি। আপনি হয়তো এখানে করে ড্রাগ এন্ড ড্রপ করে একটা দুটো ওপেন করতে পারেন এই যে এরকম, বাট সবগুলো কি হবে না, আপনি এভাবে ওপেন করতে পারবেন না। যেগুলো করতে পারেন সেগুলো ভালো, আপনি এই যে টেনে টেনে ওপেন করে ফেলেন। এই যে ঠিক আছে, যেগুলো ওপেন করা যায় সেগুলো আপনি ওপেন করে ফেলেন, এগুলো পারবেন না। যেমন এই যে এই জায়গার আচ্ছা এটা ধরা যাচ্ছে না, এই যে এইগুলা ওপেন করা যাবে না, এগুলো ওপেন করা যাচ্ছে না, তাহলে এইগুলো এখান থেকে আসবে, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইট ফিচার, এই যে ওপেন ইমেজ ইন নিউ ইউআরএল, এই যে এটা, ঠিক আছে, এই যে এটা, আবার এই যে এটা,
ওকে, আবার এটা। তো সবগুলো ইমেজ আমি একটু ওপেন করে রাখি। হ্যাঁ, উইচেট কি নিয়েছিলাম না আমরা? উইচেট মনে হয় এখান থেকে আসছে। হ্যাঁ, ভলক্সওয়াগেন এগুলো সব হয়ে গেছে। এই যে লোগোটাও চলে আসছে না? কোনটা বাকি রয়ে গেছে তাহলে? এই যে ব্র্যান্ডিং। আর কোনটা বাকি রয়ে গেছে? আরেকটা ইমেজ মনে হয় বাকি গেছে মাঝখানে। এই যে টুগেদার, এইটা। ঠিক আছে, এই যে দেখেন আমি সবগুলো ইমেজ পেয়ে গেছি। এখন কি সেভ করবেন, কাজ করবেন। এখন সেভ না করে কিছু করার কোনো উপায় আছে কিনা? সেভ না করে লিঙ্ক দেওয়া যায়, বাট লিঙ্ক না দেওয়াটাই মেন সাজেস্টেড। মানে আপনি এই যে এখানে যে লিঙ্কগুলো পাচ্ছেন, এই যে এই লিঙ্কগুলো কপি করে আপনি দিতে পারেন যেখানে ইমেজগুলো লাগবে। তো আমি নর্মাল ডাউনলোডই করে ফেলি। ঠিক আছে, এখন ডাউনলোড এখানে করলে তো অনেকগুলো ফাইল লাগবে। তো আমি এখানে একটা ফোল্ডার বানাই, আমাদের কি এলিমেন্টর প্রো এলিমেন্টস। ঠিক আছে, ওকে। এরপর আমি এখন এই যে সেভ করতে থাকি একটা একটা করে। ডেস্কটপ, এলিমেন্টর প্রো এলিমেন্টস, যা নাম আছে তাই, আমি কোনো মডিফিকেশন করতেছি না। কন্ট্রোল এস ইন্টার, শর্টকাট কন্ট্রোল এস ইন্টার। আর এটা কেটে দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল এস ইন্টার, কন্ট্রোল এস ইন্টার, কন্ট্রোল এস ইন্টার। মোটামুটি আমার কি এই যে যা যা ডাউনলোড করার দরকার ছিল ডাউনলোড করে ফেলছি। বুঝতে পারছেন? যদি কোনো কন্টিনে আপনি ইউজ করেন, বা যদি কোনো আপনি ইয়াটাকে করেন, কাজ করেন, যেমন কোনো ধরো একটা ওয়েবসাইটকে যদি আপনি অ্যাজ এ কি বলা যায় এটাকে, ইনস্পায়ারেশন হিসেবে ইউজ করেন, ওগুলোর এলিমেন্টগুলো আপনি কিভাবে কালেক্ট করতে পারবেন? আমার ফন্ট গেল, আমার কালার গেল, এবং আমার কি গেল, ইমেজও গেল। তো একটা এলিমেন্ট থেকে আপনি এগুলোই কালেক্ট করবেন, এক্সপেক্ট করেন। ঠিক আছে, ওকে। মোটামুটি আমাদের এখন সবগুলো ডান। এখন আমাদেরকে কি করতে হবে? এগুলো পাবলিশ করতে হবে নাকি? আপলোড তো করতে হবে। মিডিয়া ফাইলে গেলাম, লাইব্রেরিতে গেলাম, সবগুলা ফাইলকে আমি সিলেক্ট করে আপলোড করে দিলাম। এই যে অ্যাড নিউ মিডিয়া ফাইল, সিলেক্ট। আমার এখন এই যে পুরো ওই যে এলিমেন্টর প্রো এর ফোল্ডারের ভিতরে ঢুকে কন্ট্রোল অল, আর এই যে ওপেন। তো যখন আমার লাগবে আমি জাস্ট খালি এখানে আপলোড করে আমি এখন কি করব, সিলেক্ট করে ইউজ করে নেব। ওকে, তা আমার এলিমেন্টগুলো ডান। ওকে, তো আমি এখন চাইলে যে কোনো একটা সেকশন ধরে কাজ করতে পারি। আমার এখন এই যে কাস্টমাইজারের দরকার নাই, তারপর যদি আপনি রাখতে চান রাখতে পারেন। আমার এখন বেশিরভাগ কাজ এলিমেন্টর থেকেই শুরু হবে। আর যা যা মডিফিকেশন করেছি সেগুলো এখানে তো আপগ্রেড হয় না, আপগ্রেড করার জন্য আমি আবার রিফ্রেশ করব। দেখবেন আমার এখানে টোটাল অনেকগুলো মডিফিকেশন হয়েছে, আর এটা হলো রেজাল্ট, আউটপুট। ওকে, আমি একটা ছোট একটা ব্রেক নিতে চাচ্ছি। দেখি আগে এলিমেন্টরে কোনো ইস্যু হচ্ছে কিনা দেখি, চেক করে কোনো প্রবলেম না পেলে আমরা একটা ব্রেক নিব। ওকে, এই যে অল ইন ওকে। ওকে, একটা শর্ট ব্রেক নিতে চাই, 10 মিনিটের ব্রেক নিয়ে আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টটা করব। আর চেষ্টা করব একটু সময় বেশি নিব। তো স্যাররা একটু 10টা 10:30 পর্যন্ত প্রিপারেশন নেন, 10:30 পর্যন্ত ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 10 মিনিটের একটা ব্রেক নিই। আমরা এই ওয়েবসাইটটা টার্গেট করছিলাম, এই ওয়েবসাইটটা বানাবো। তো এই ওয়েবসাইটের এখন দুটো জিনিস আমরা অলরেডি সেট আপ করে ফেলছি, কিন্তু প্রবলেমটা হলো যে আমরা এখন এই জায়গাটার এই যে ফন্ট, মেবি কি ফন্ট হয়েছে এটা তো আমরা শিওর বলতে পারছি না। চল একটু চেক করে আসি কি ফন্ট হয়েছে। আমরা এটাকে একটু এক্সপ্যান্ড করে চেক করে আসি। ওকে, আচ্ছা এটা নিয়ে আমরা পরে থিঙ্কিং করবো, আগে আমরা নিচে চলে আসি, এটা আমরা ডিজাইন নিয়ে কাজ করতে পারবো।
আমাদের নেক্সট টার্গেট এখন যেটা সেটা হলো আমাদের এই যে হিরো সেকশনটা নিয়ে কাজ করা, রাইট? এই যে হিরো সেকশন, হিরো সেকশনে আমি যদি একটা প্রপার এরিয়া দেখি, হিরো সেকশনের মধ্যে আমি একটা সেকশন নেব, এটাই এনাফ। তবে এক সেকশনের পাশাপাশি আমার এখানে যেটা পড়বে সেটা কি, সেটা হলো আমার এই যে আমার কন্টেন্ট আসবে, একটা হেডলাইন। আচ্ছা আমি একটু রেড কালার করে দিই। এই যে একটা হেডলাইন আসবে, আরেকটা কন্টেইনার নিব। এই কন্টেইনারের ভিতরে আমি কন্টেন্ট নাম্বার 1, কন্টেন্ট নাম্বার 2 এবং কন্টেন্ট নাম্বার 3 এরকম করে আমি 3টা সেকশন নেব। ওকে, তো এই কাজটা করতে হলে আমাকে একটু সুন্দরভাবে জেনারেট করতে হবে। তো চলেন আমরা একটা একটা করে ট্রায়াল দিয়ে আসি। সর্বপ্রথম আমরা একটা নর্মাল সেকশন লাগবে, আমি প্লাসে ক্লিক করে একটা সিঙ্গুলার সেকশন নিলাম। ওকে, ডান। আমি পরের কাজ পরে করতেছি, আগে আমার হেডলাইন লাগবে, আমি হেডলাইনটা নিয়ে আসি। ঠিক আছে, এখানে কিন্তু আমার আর কোনো প্রবলেম নেই। আমি এখানে গেলাম, আমার একটা হেডলাইন লাগবে, হেডিং নিয়ে আসলাম। আর এখানে গিয়ে আমি আরেকটা কন্টেইনার নিলাম, কারণটা কি আমরা বললাম যে একটু আগে আমার এখানে কন্টেইনার লাগবে। ওকে, কন্টেইনারের ভিতরে আমি এখন কি নিলাম, ধরেন একটা বাটন নিলাম। এটা বাটন দিয়েও করতে পারেন, আপনি চাইলে যে কোনো একটা অপশন দিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি ক্লিক হিয়ার যে বাটনটা আছে, এই বাটনটা আমি এখন মডিফাই করব। যেমন এখানে কি আছে, এখানে আছে ব্র্যান্ডিং। তো আমি এখানে গেলাম, এখানে গিয়ে এই যে এখানে লিখলাম হলো BRANDING, ব্র্যান্ডিং। এখন এই বাটন আর এই বাটনের তো আকাশ পাতাল তফাৎ, রাইট? তো আমি এখন চাচ্ছি এই বাটনটাকে যেন হুবহু করা যায়, তো সেই ক্ষেত্রে মডিফিকেশন করতে হবে। তো চলেন আমরা আগে এক কাজ করি, আমাদের একেবারে ইয়া থেকে শুরু করি। আমরা এখান থেকে এই যে স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের ক্লাসিক, এই যে ইমেজ। তো ইমেজ কোনটা হবে আমরা যদি একটু চেক আউট করি, মেবি আমাদের ইমেজ এইটা হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম। তখন ইমেজটা কিন্তু সে তার মতো করে হবে। দেখা যাচ্ছে যে আমি ইমেজের একটা কর্নার দেখতে পাবো, মানে ইমেজ এত বড় কিন্তু আমি দেখবো একটা কোণা, এই কোণাটা দেখতে পাচ্ছি। তো এটা সলিউশন করার জন্য এই যে নিচে অপশন দিয়েছে, এই যে ব্যাকগ্রাউন্ড পজিশন আমি সেন্টার করলাম, অ্যাটাচমেন্ট যেটা আছে সেটাই থাকুক, রিপিট নো রিপিট, ডিসপ্লে সাইজ আমি কভার করলাম, এই যে। ওকে, এটা গেল একটা কাজ। দ্বিতীয় কাজ হলো আমার এই জায়গায় দেখেন অনেক বড় পরিসরে কি আছে, গ্যাপ আছে। তো আমি গ্যাপ দেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, পুরো সেকশনটাকে ধরে আমি লেআউটের একটা হাইট দিয়ে দিতে পারি, এই যে মিনিমাম হাইট। কত দিব? তো আমি এখানে বললাম যে মিনিমাম হাইট আমি এখানে 90 দিয়ে দিলাম, 90। এখন 90 কি পিক্সেল, আমি বললাম যে না 90 VH। আচ্ছা, ওকে। তারপরে কোনো চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি না, এটা তো চেঞ্জ হওয়ার কথা, বাট আপডেট করে চেক করে দেখি। ওকে, তেমন আপডেট হয়নি। ওকে ঠিক আছে, আমরা এটা পরে চেক করতেছি। তো আমরা আপাতত এটা নাহলে অফই করে দিই, যেটা ডিফল্ট আছে সেটাই থাকুক। আমরা এখন এটাকে ধরলাম, এটাকে ধরে আমি নাহলে এটাকে একটু অ্যাডভান্সে গিয়ে প্যাডিং দিয়ে আসি। এই যে প্যাডিংটাকে ডিসকানেক্ট করে আমি এখন উপরে 150 এবং নিচে 150 দিয়ে দিলাম। ওকে, আর এই কন্টেন্টগুলোকে এবার একটু মডিফাই করব, কিন্তু তার আগে এই যে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কি আছে, ওভারলে দেওয়া আছে। ওভারলে কি করে দেব? ওভারলে দেওয়া খুবই সহজ, আপনি যখন স্টাইলে যান, স্টাইলে তো আপনি ব্যাকগ্রাউন্ড দেন তাই না, এই যে ব্যাকগ্রাউন্ডের নিচেই ওভারলে আছে, ক্লিক করলেই আপনি এখন ওভারলে কালার দিতে পারবেন, গ্রেডিয়েন্টও দিতে পারবেন, আপনি যেটা চান সেটাও দিতে পারবেন। কালার কি কি, এই যে দেখেন ওই দুটো কালারই কম্বিনেশন কালার। তো আমি প্রথম কালার দিয়ে দিলাম আমাদের কি প্রাইমারি কালার, এই যে এখান থেকে আমি এই যে কালার এখান থেকে আমি প্রাইমারি দিয়ে দিলাম বা সেকেন্ডারি দিয়ে দিলাম, দেন আমাদের সেকেন্ডারি কালার থেকে আমি এখন প্রাইমারি কালার দিয়ে দিলাম। এখন দুইজন উপর নিচে হয়েছে, আমি দুজনকে কি করব, সাইড বাই সাইড করব, তাহলে আমার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। এই যে 180 দাও, আমি 90 দিয়ে দিলাম, তারা ওকে 130 ঠিক আছে। আচ্ছা, অপাসিটি আমি এখানে 7 দিলে ঠিক আছে, আর একটু বাড়বে রাইট, আমি 0.8 দিয়ে দিলাম। ওকে ঠিক আছে। ওকে, এবার আসেন লেখার মডিফিকেশন। লেখাকে ধরলাম, লেখার ফন্ট সাইজ কালার কি এটা ধরার কোনো কায়দা আছে? অবশ্যই আছে। আপনি ইন্সপেক্টর অ্যাক্টিভ করে ওই যে এটার উপর খালি মাউস রাখবেন, এই যে সিলেক্ট করবেন এটা, এই যে কর্নারে এটা অপশন ক্লিক করে এই যে মাউসটা ধরেন,
54 পিক্সেল রেলওয়ে, এরপরে সাদা কালার। তো চলেন দিয়ে আসি। এই যে লেখা তো কালেক্ট করতে হবে, উই ব্রিং ইউর আইডিয়াস টু লাইফ। ওকে, এরপর স্টাইলে গেলাম, টেক্সট কালার দিয়ে দিলাম সাদা, টাইপোগ্রাফি অ্যালাইনমেন্ট সেন্টার, টাইপোগ্রাফি করে দিলাম 54 পিক্সেল, আর ফন্ট ওয়েট 700। ওকে, এই যে গুড। সেম এখন আমার এই যে বাটনে চলে আসি। এখন বাটনের ডিজাইনটা কেমন হবে? বাটন দেখেন আমার মোটামুটি বড় হবে, বড় ছোট পরে করতেছি, বাট এই যে বর্ডার আসবে। এখন বর্ডার কি করে দেব? বর্ডার দেওয়া খুব সহজ, স্টাইলে যাবেন, এখান থেকে এই যে বাটনের এই যে বর্ডার টাইপ আমি সলিড বর্ডার করে দিলাম, এই যে বর্ডার উইথ। এখন বর্ডার উইথ শুধুমাত্র কি আমার রাইট লেফটে হবে, তার মানে আমি এখন কি করব, এখান থেকে আনলিঙ্ক করে এই যে রাইটে 1 এবং লেফটে 1 করে দিলাম। আর ব্যাকগ্রাউন্ড কালার আমি কি এই যে ক্রস, কিছুই থাকবে না। এখন ট্রান্সপারেন্ট করা যায় কি না? অবশ্যই করা যায়, জাস্ট খালি এই যে এখান থেকে আপনি এটার অপশনটাকে হাইড করে দিবেন। এখন দেখেন বর্ডার রেডিয়েশন হচ্ছে। বর্ডার রেডিয়াস মানে হলো ঘুরন্তন একটা ইয়ে আছে, আমি সেটাকে জাস্ট 0 করে দিলে সেটা চলে যাচ্ছে। এখন আসেন আমি একটু আপডেট করে এটার একটা রেজাল্ট দেখাই যে দেখতে কেমন হয়েছে আমার এইটুকুন পার্ট। ছোট ছোট করে করতেছি, খুচরো খুচরো। এই যে ব্র্যান্ডিং এর ডিজাইনটা অনেকটা এরকম হয়ে গেছে, কাছাকাছি আসছে। লেখাটাকে পরে মডিফাই করতেছি, বাট এতটুকু তো ঠিক আছে। এখন টেক্সটের আরও কিছু মডিফিকেশন আমার করতে হবে। আমি এখন বাটনের পরে টাইপোগ্রাফিতে গেলাম, আর টাইপোগ্রাফির মধ্যে আমি এখন এই যে ট্রান্সফর্ম আপার কেস করে দিলাম। ফন্ট সাইজ কত হবে এগুলো সব মডিফাই করে দিয়ে দিব। ধরেন 18 পিক্সেল, আমি এখান থেকে 400, 18 পিক্সেল দিলে কেমন দেখায়? 20, আচ্ছা 22 দিলাম। হ্যাঁ, এখন কতগুলো লেখাগুলো অনেক গা ঘেঁষে বসে আছে। আপনি এখান থেকে চাইলে এই যে লেটার স্পেসিং 1 পিক্সেল দেন, এই যে একটু হালকা পাতলা হয়ে গেছে। যদি আর একটু নর্মাল করতে চান এই যে 300 করে আরও পাতলা হয়ে গেছে। কালার সাদাই হবে। ওকে, দেখেন এখন মোটামুটি কিন্তু ডিজাইনটা অনেকটা ফুটতেছে ভালো। ওকে, এবার আসেন বর্ডার টাইপ সব কিছু আমরা এখান থেকে ক্লিয়ার করলাম। এখন এরকম বর্ডার হুবার করলে, সরি হুবার করলে কিন্তু আবার কালার পাবো। এই যে দেখেন হুবার করলে কি আসে, গোলাপি কালারটা আসে। তো আমি এখন এখানে হুবার অ্যাক্টিভ করলাম। এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, কালার হবে আমার গোলাপি কালার। এই যে এখন আমি আপডেট করি, রেজাল্ট চেক করি। এই যে তো একটা হয়েছে, আমার 3টা লাগবে, রাইট? তো আমি এখন কি করি জানেন, এই যে এটাকেই মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, 2টা আরেকটা মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, 3টা হলো। তিনজনকে পাশাপাশি আনতে হবে, সেন্টার আনতে হবে। তাহলে কি করবো, এই যে প্যারেন্ট যে ইয়াটা আছে কন্টেইনার নিয়েছিলাম না, এই কন্টেইনারকে ধরবো, ধরে আমরা এই যে ডিরেকশন আমরা সাইড বাই সাইড করব। ঠিক আছে, এরপর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব। এরপরে দেখেন গ্যাপ আছে, আমার তো গ্যাপ দরকার নাই। গ্যাপ কিভাবে ক্যান্সেল করব? গ্যাপ ক্যান্সেল করতে হলে আমাকে এই যে কলাম গ্যাপ এই যে 0 করে দিতে হবে। এই যে গ্যাপ ক্যান্সেল হয়ে গেছে, এবং আমার ডিজাইন এই যে তারা যেভাবে রেকমেন্ড করতেছে ঠিক সেভাবেই প্রেজেন্ট হচ্ছে। ব্র্যান্ডিং এর সাথে ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, দেখেন তাদেরও কিন্তু বাটনগুলো বড় ছোট আছে, তো আমাদের মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। আমি এখানে এই যে ব্র্যান্ডিং এর পরে আমি লিখলাম ওয়েব ডিজাইন, দেন আমি এটাকে ধরলাম, এটাকে ধরে ডিজিটাল মার্কেটিং, আপডেট করলাম, রেজাল্ট এই যে। ঠিক আছে, এখন আসেন আপনি আমার ওই যে এখানে কি না, এই যে শেপ ডিভাইডার তো এখানে লম্বা লম্বি, বাট ওদের শেপ ডিভাইডারটা দেখেন কত সুন্দর, এই যে ধাক্কায় খাচ্ছে। তা আমি এটা করতে পারবো কিনা, এটাও আমরা চাইলে করতে পারবো। এরকম শেপ ডিভাইডিং আমরাও করতে পারবো। কিভাবে করব? এরকম শেপ ডিভাইডিং করতে হলে আমাকে পুরো সেকশনটাকে আরেকবার ধরতে হবে, দেন এখান থেকে আমাকে স্টাইলে আসতে হবে। স্টাইলের এই যে একবারে নিচে গেলে এই যে শেপ ডিভাইডার একটা অপশন আছে, এখান থেকে আমি এই যে বটম এরিয়া লাগবে না, তাই বটম এরিয়া এখানে কি দিব, এই যে মাউন্টেন ক্লাউডস কোনটা লাগবে আমি এখান থেকে চেক করি একটা একটা করে। এই যে মাউন্টেন এরকম, পরে ড্রপস কেমন এরকম, ক্লাউডস এরকম। এটা মনে হয় কি আমরা এখন তো না দেখলেও বুঝতে পারতেছি না এটা কোনটা।
পিরামিডস জিগজ্যাগ হবে না মনে হয়, ট্রায়াঙ্গেল হওয়ার কথা না, টিল্ট না, কার্ভ অ্যাস্ট্রোনমিক্যাল না, ওয়েবস আছে ওয়েবস। ওয়েবস না, আচ্ছা এই যে ওয়েবস, এই যে হয়ে গেছে কিন্তু প্রায় শেষ। বাট ওয়েবের এটা মনে হয় একটু ডিফারেন্ট হবে, মানে ইয়াটা একটু ডিফারেন্ট হবে। তো আপনি এখান থেকে এই যে ওয়েবের অন্যান্য এই যে ফ্লিপ করে দেন, এই যে পরে ওয়েবের উইডটা একটু বাড়িয়ে কমিয়ে দেন, যেন কি পরিমিত লাগবে সেটা আপনি কন্ট্রোল করতে পারেন। আপলোড করে দিলাম, রিফ্রেশ করলাম, এই যে আমাদের এখন এই ফরম্যাটটাও কি হবে, এই যে এখন বেশি বড় হয়ে গেছে এরকম ফিল আসলে ছোট করতে পারবো আমরা। এই যে আপনি জাস্ট খালি এখানে হাইটটা কমিয়ে দিবেন, এই যে হাইটও কন্ট্রোল করেন, ঠিক আছে। আমি এখানে 90 দিয়ে দিলাম, এই যে 90। ওকে, এরপর আসেন আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, এইখানের ইমেজটা কিন্তু নড়তেছে না, দেখেন ইমেজে কিন্তু ইমেজ ফিক্স, রাইট? তখন আমি আমার ইমেজটাকে ফিক্স করতে পারবো কিনা, আমরা এটা করি নেই, তো আমরা করে আসি চলেন। স্টাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের এই যে এখানে এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কিসের জন্য কাজ করে আমাদের, এই যে ইয়ার জন্য, ইমেজ স্ক্রল হবে কিনা আমি ফিক্স করে দিলাম, ফিক্স হয়ে গেছে। এই যে এখন দেখেন, এখন ইমেজটা কিন্তু আমি ফুল নিচ্ছি, ওরা কিন্তু ফুল নেয় না, দেখেন ডান পাশের ভদ্র মহিলাটাকে দেখা যাচ্ছে না, এই যে এই মহিলাটাকে দেখা যাচ্ছে না, এই দুই মহিলাই কাটা পড়েছে। তাহলে এটা মূলত কি হয়েছে, এটা টপ সেন্টার, টপ লেফট হয়েছে, এটা এই যে টপ লেফট, ঠিক আছে। আর ডিসপ্লে সাইজ ডিফল্ট, এই যে দেখি এখন কেমন হলো। যদি বেশি হয়ে যায় তখন আমরা তাহলে আরো মডিফাই করতে হবে। এই যে দেখেন, মোটামুটি কি এই যে অনেকটা দেখতে কাছাকাছি তো আসছে নাকি, আরেকটু মডিফাই করা লাগলে আরেকটু মডিফাই করা যাবে। ওকে, তা আমাদের কিন্তু হিরো সেকশন মোটামুটি আমরা ডান করতে পেরেছি। এবার আসেন পরবর্তী সেকশন, এখানে কি হবে, এখানে বেশি কিছু না, এখানে জাস্ট খালি আমার কন্টেন্ট দুটো আসবে, এই যে এত বড় অ্যালাইনের মধ্যে দুই কন্টেন্ট, এই হলো আমার নাম্বার 1, এই হলো আমার নাম্বার 2, ঠিক আছে। তো চলেন আমরা এখন এটা করে আসি, নেক্সট সেকশনে চলে যাই। এই যে ডাবল সেকশন, প্রথমটাতে কি কি লাগবে, প্রথমটাতে আমার এই যে নর্মাল H3, এরপরে প্যারাগ্রাফ। তো আমি এখানে গেলাম, এখানে প্লাসে ক্লিক করলাম, H3 প্যারাগ্রাফের জন্য আমি এটাকে ডুপ্লিকেট করলাম। ওকে, এই যে এটা নিয়ে নিলাম। আর প্যারাগ্রাফের জন্য আমি এখন যেটা করলাম, এই যে ডাবল প্যারাগ্রাফ হবে, আমি এটাকে ডুপ্লিকেট করলাম আর এটাকে প্যারাগ্রাফে কনভার্ট করে দিই। 2 নম্বর প্যারাগ্রাফের জন্য ঠিক আছে। ওকে, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 আমার ইমেজ লাগবে। এখন ইমেজের আগে কিন্তু এখানে একটা ছোট করে হেডলাইন দেওয়া আছে, তো এই হেডলাইনটাই ওটা হবে। তো আমি এখন আসি এটার ফন্ট সাইজ কালার কত হবে এটা চেক করতে, ইন্সপেক্টরের কাছে ওপেন করলাম, এই যে এখানে আমি এখন তাদের এই যে ইয়াগুলো নিলাম, ফন্ট সাইজ কত, এই যে ফন্ট সাইজ 24 পিক্সেল 2B। তো এখন আসেন আমরা এখন এই যে এটার ফন্ট সাইজ নিয়ে কাজ করি। কালার এটা নয়, 2B, এই যে এটা টেক্সট কালার হয়ে গেছে, টাইপোগ্রাফি 24, পরে হলো 600 করে দিলাম। লাইন হাইট বেশি মনে হলে এখন আমি কি করব, এই যে লাইন হাইট নিয়ে কাজ করব, ঠিক আছে। এই যে আমি এখন এখানে লিখে দিব কত, ধরেন 30, বেশি মনে হলে কমিয়ে দেন, ঠিক আছে। এটা হলো একটা। সেম জিনিসটাই ডুপ্লিকেট করে আমি ডান দিকেও ট্রান্সফার করব, ডুপ্লিকেট করে আমি এখান থেকে কি করলাম, এই যে এখানেও দিয়ে দিলাম, এটাতে কি দিব, ট্রাস্টেড বাই, কপি করে আমি জাস্ট খালি এখানে লেখাটাকে চেঞ্জ করে দিলাম, সেন্টার হবে অ্যালাইনমেন্ট, রাইট, এই স্টাইল থেকে অ্যালাইনমেন্ট সেন্টার। এখন এখানে নিচে হবে আমার ইমেজের গ্যালারি, তো ইমেজ গ্যালারি এখানে ইমেজ কিন্তু অনেকগুলা, এই যে প্রায় 9টা ইমেজ। তখন আমি কিভাবে কন্ট্রোল করব, আমি এখন এখানে একটা কন্টেইনার নিয়ে
দেন আমি ওই কন্টেনারটা এখানে পুশ করে দেন আমি এখানে ইমেজগুলো অ্যাডজাস্ট করতে থাকবো যতগুলো ইমেজ আমার লাগবে। ঠিক আছে, এই যেখানে এখন আমি ইমেজ দিয়ে দিলাম, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট। ঠিক আছে, তো 9টা ইমেজ আমার ডুপ্লিকেট করতে হবে। ওকে, তো এখন আসেন আমার প্যারাগ্রাফের ফন্ট সাইজ কত, কালার কত, এগুলো দিয়ে আসি। এই যে ফন্ট সাইজ হলো 17 পিক্সেল, কালার হলো 15102B। ভুলে গেলাম কি ছিল, 15102B, 15102B। ফন্ট সাইজ টাইপোগ্রাফিতে গেলাম 17 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি হবে হলো আমাদের টাইপোগ্রাফি প্যারাগ্রাফ। ওকে, এরপরে আমার লাইন হাইট একটু বাড়বে। ঠিক আছে, সেম জিনিস। এই যে আপনারা চাইলে এই যে দেখেন আমার লেখাগুলো যদি আমি এখন মডিফাই করতে চাই তাহলে আমার কি আবার সেম ইস্যু, আবার এখানে ডুপ্লিকেট করলে আবার কন্টেন্ট নিয়ে আসো। এই জায়গাটা আপনারা আরেকটা চিলি কাজ করতে পারবেন, কি সেটা, এই যে আপনারা আমাদের কপি ইয়ে আছে, কপি স্টাইল ও রিমুভ করে দিছে না, আচ্ছা এটা আগে ছিল, মানে আপনি কি করতে পারতেন এইটার স্টাইলটাকে কপি করে রাখতে পারতেন, দেন আপনি যার উপর কি করবেন ইয়া করবেন এই যে পেস্ট করতে পারতেন, এরকম একটা ইয়া ছিল আর কি। ঠিক আছে, আচ্ছা এই যে এখানে কপি দেই, এই যে কন্ট্রোল সি, আর এখানে এই যে তারা এখানে বলতেছে পেস্ট স্টাইল, কন্ট্রোল আপার অ্যারো ভি, চলেন তো ট্রাই করি, কন্ট্রোল আপার অ্যারো ভি, না হচ্ছে না, আচ্ছা বাদ দেন, তাহলে এখানে আর কি করার, 15102B, স্যার এটা সম্ভবত ফরম্যাট ফেইন্টার হবে, আছে কিনা? না এটাও নাই, এই যে এই যে পেস্ট স্টাইল, দাঁড়ান ট্রাই করি তাহলে, এলিমেন্টর কপি স্টাইল, এই যে কপি পেস্ট, দেখি একটা ইউটিউব টিউটোরিয়াল দেখলে বুঝা যাবে। You worked on one element, but you have to do the same for the rest of the elements now. Sometimes, you might have to deal with more than just colors. So, instead of repeating the same thing over and over, you can just right-click on the element and copy this. And right-click on the element you want to paste the styling property. Then click Paste Style. তো ওদের এখানে তো সুন্দর, Just like that, you can only paste the style. আচ্ছা চলেন ট্রাই করে আসি তো। এই যে বলতেছে মাউসের উপর ক্লিক করে কপি করতে, আর এখানে বলতেছে মাউসের উপর ক্লিক করে এই যে পেস্ট স্টাইল, ও এই যে হয়ে গেছে। আচ্ছা মানে এখানে কিবোর্ডের কন্ট্রোল সি কাজ করবে না, বুঝতে পারছেন, এই যে এখান থেকে এই যে কপি করবেন এরপরে পেস্ট স্টাইল করবেন। ঠিক আছে, ধরেন আমি এখন কি করলাম, এই যে এটাকে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে ডুপ্লিকেট করলাম, এখন ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে নিয়ে আসলাম। ওকে গুড, এখন আমি বললাম যে ভাই আমার এই ডিজাইনটাই এখানে হবে, এখন এখানে মাউসের উপর ক্লিক করলাম, কপি করলাম, মাউসের উপর ক্লিক করে এই যে পেস্ট স্টাইল। ঠিক আছে, কিন্তু সাইজটা নিয়ে সমস্যা, তো সাইজ সমস্যা হলে তাহলে এই সাইজ সমস্যা, কারণ এটা H2, এই যে প্যারাগ্রাফ করে দিছি সব। ওকে ক্লিয়ার, তার মানে সহজ আছে, আমি বিষয়টাকে একটু অনুভবে নিয়েছিলাম বাট আছে। ওকে, তো এখন আসেন আমার এই পার্টটা ক্লিয়ার, কিন্তু বাটন আছে, বাটন আচ্ছা আওয়ার অ্যাওয়ার্ড উইনিং প্রজেক্টস এটাও নিয়ে আসি। তো বাটন আমি এখানে গেলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে যে বাটন দিয়ে দিলাম এই যে নিচে নিচে। তো বাটনের চেহারা দেখলেও কেমন যা লাগতেছে, আমি বাটনের কি লিখবো, আওয়ার
AWOUR, sorry, our AWERD award উইনিং PROJECTS প্রজেক্টস আসছে। এটা এখন যেমন তেমনই আসছে, বাট এটাকে আমি এখন সুন্দরভাবে সাজাবো। স্টাইলে গেলাম, টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফি আমার প্রাইমারি, আর আবার এখানে ক্লিক করে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এরপরে উইথ আছে, এই যে উইথ আছে কি না, টাইপোগ্রাফি বাটন, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, বর্ডার টাইপ, ওকে, কন্টেন্ট, বাটন আইডি, অ্যালাইনমেন্ট, সাইজ, আইকন। এখানে এক্সট্রা লার্জ নিয়ে লাভ নেই। অ্যাডভান্সে গিয়ে দেখি তো উইথ আছে কিনা। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্ট নাই, সরি, এই যে উইথ, এই যে উইথ, এই যে ফুল উইথ, আর এটাই খুঁজতেছিলাম এতক্ষণ। এই যে ফুল উইথ 100% করে দিলাম। আচ্ছা, 100% দেওয়ার পরও কেন এটা ফুল হচ্ছে না? তাহলে কি মার্জিন আছে নাকি? আচ্ছা, এক কাজ করি, ক্লাস নেম দেই উইথ আন্ডারস্কোর 100 px নাম দিলাম এটা। হ্যাঁ, দেখি এটা আমরা এখান থেকে পাস করি। কাস্টম সিএসএস ডট, ওকে, উইথ 100% সাথে ইম্পর্ট্যান্ট। কোনো মডিফিকেশন হচ্ছে না এখানে, মেবি দাঁড়ান 1 মিনিট, আমরা এখানে একটু দেখে আসি রেজাল্ট। কোন সে ব্যক্তি, মানে এই জায়গাটা গ্যাপ কেন আসতেছে, এটা একটু আমরা একটু চেক করবো আর কি। এই যে এবার কাজ করছে, তাহলে আমাকে এই যে এখান থেকে ওদের একটা ক্লাস নেম আছে, যে এলিমেন্টর বাটন, এলিমেন্টর সাইজ। ওকে, কপি করলাম, কপি করে এখন এই জায়গাটায় এই যে আর এখানে ডট ডট দিতে হবে। আচ্ছা, এটা একটু পরে চিন্তা করতেছি, তারা আগে এই ইয়াগুলো করে ফেলি, এই ইয়ার ডিজাইনগুলো করে ফেলি। এই জায়গাটা আমাদের কে এলিমেন্টর বাটন, ব্যাকগ্রাউন্ড 18 পিক্সেল রেলওয়ে। ওকে, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি 18 পিক্সেল রেলওয়ে। ওকে, আচ্ছা, টাইপোগ্রাফিটা থাকলো। এবার আমরা একটু
ব্যাকগ্রাউন্ড কালার, প্রাইমারি কালার, আর আমাদের বর্ডার টাইপ নান, রেডিয়েশন এই যে বর্ডার রেডিয়াস 0। ওকে, আর এটা একটু বড় হলে ভালো হতো, বাট কেন জানি বড় হচ্ছে না। আচ্ছা, স্যার এই বাটনটা তুলে দিয়ে নতুন করে বাটন নেন তো। এই যে অ্যালাইনমেন্ট, হ্যাঁ রে মোর জালা, এই যে এখানে, আচ্ছা, এলিমেন্ট জাস্টিফাই করে দিলে। হ্যাঁ এলিমেন্ট জাস্টিফাই করে দিলাম। ওকে, এবার আসেন ইমেজ। তো ইমেজের জন্য আমি ইমেজে ক্লিক করলাম। তো ইমেজ আমি কি করলাম, এই যে একটা ইমেজ চুজ করলাম, আসলো। এখন ইমেজের সাইজ কিন্তু এটা বড় করে দিচ্ছে, আমি এখানে স্মল সাইজ দিয়ে দেব, মিডিয়াম লার্জ 300x300 দিবেন। কাস্টম দিতে পারেন, যেমন আপনি এখানে প্রতিটা ইমেজের উইথ আপনি নিজে চুজ করে দিতে পারেন, যেমন আপনি বললেন যে 200, অ্যাপ্লাই করলেন, এই যে প্রতিটা ইমেজের উইথ এখন 200 করে পড়বে। এখন এটাকে আপনি ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি ইমেজ আগে সেট করতে পারেন, ঠিক আছে। তো এখন আমি সবগুলো ইমেজ সেট করতে গেলে একটু টাইম সাপেক্ষ বিষয়, আমি এটাকে আগে কপি করলাম, এই যে কপি, আর এটাকে আমি এই যে পেস্ট স্টাইল করলাম। ওকে, তো বাকিগুলোকে আমি একটু রিমুভ করলাম। এখন আমি এই ইমেজগুলোকে ডুপ্লিকেট করছি, ঠিক আছে। 1 2 3 4 5 6টা হইল, এই যে ডুপ্লিকেট। এখন আমি কন্টেনারটাকে ধরে জাস্ট খালি আমি কি করব, এই যে ডিরেকশনটা চেঞ্জ করে দিব। এখন ইমেজের সাইজ কিন্তু অনেক ছোট হয়ে গেছে, কারণটা হলো আমরা যখন ডিরেকশন চেঞ্জ করে দিই তখন 100টা থাকলেও 100টাও একসাথে বসে পড়ে। তো আমার এখন তো এটা র্যাপিং দরকার, এই যে র্যাপ সিস্টেম, যে ভাই আমি সবগুলো চাই না, এই যে আমি এটাকে র্যাপিং করে দিলাম। এখন সে বলতেছে ভাই এখন আমি প্রতিটা জায়গায় কটা করে ইমেজ দিব। এই যে আমি তো এখানে কত দিয়েছিলাম, 200 না, এখন আমি 150 করে দেখি, ট্রায়াল দিই, ঠিক আছে। এই যে এটাকে আমি কপি করলাম, এই যে মাউসের বাটন ক্লিক, কপি, জাস্ট খালি এখানে পেস্ট স্টাইল, দেখি 3 জন বসে কিনা। আচ্ছা, আর এখানে ইয়া আছে, এই যে গাটার আছে, আমি গাটারটাকে, এই যে সরি গ্যাপ আছে, আমি গ্যাপটাকে 0 করে দিলাম। আচ্ছা, এটাকে ডুপ্লিকেট করি, এই যে 3টা বসছে না। তো আপনি বাকিগুলোকে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। আমার মনে হয় না এটাতে আপনাদের আর কোনো প্রবলেম হবে। আপডেট করে দেখি কেমন লাগতেছে। সরি, এটা তো না, আমাদেরটা আমরা করি, এই যে, ঠিক আছে। বা আরেকটু যদি চান যে ভাই আমি আরো কন্ট্রোল পেতে চাই, এখানে তো ইমেজ এক লাইনে বসাইলে অনেক কিছু হয়ে যাবে। আপনি আরো কন্ট্রোল পেতে চাইলে দেন আপনি কি করতে পারেন, কন্টেইনার আরো ইউজ করতে পারেন। মানে হলো কন্টেইনার তো অলরেডি ইউজ আছে, আপনি আবার কন্টেইনার ইউজ করেন, ঠিক আছে। আরো কন্টেইনার ইউজ করে আপনি আরো মডিফিকেশন করতে পারেন। ওকে, তো আশা করি আমরা এই জায়গাটার প্রবলেম হবে না, আশা করি আমরা এই জায়গাটার কাজ করতে পারবো। ওকে, আমাদের নেক্সট সেকশন হলো এই যে এটা। তো এখানে আমাদের কাজগুলো কি কি, এখানে আমার হেডলাইনটা আছে, এই হেডলাইনটা কিন্তু আমরা এইটাই পাচ্ছি, রাইট। এই হেডলাইন আর এই হেডলাইন কিন্তু সেমস। তাহলে আমরা এই উপরের কন্টেন্টটাকে যদি জারক্স কপি করে এখানে নিয়ে আসি, কোনো সমস্যা নেই, কাজ কিন্তু করবে। চলেন করে আসি, গেলাম, এই যেটাকেই মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট, ঠিক আছে, নিচে চলে আসলো, ড্রাগ এন্ড ড্রপ করে আমাদের এই যে নিচে নিয়ে আসলাম, আসলো কিনা। এখন লেখা মডিফাই করতে হবে, এই যে লেখা মডিফিকেশনটাকে ক্লিক করে কপি করলাম, আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে কিছু মডিফিকেশন অবশ্যই করতে হবে, কারণ লাইন হাইটটা একটু বেশি। আমি টাইপোগ্রাফিতে গেলাম, এই যে টাইপোগ্রাফি 54 পিক্সেলের ফন্ট সাইজ, আমি এখানে লাইন হাইটও কত 66 পিক্সেল দিলাম, বেশি মনে হলো আমি আরো কমিয়ে দিলাম। ওকে, এরপরে লেটার স্পেসিং 0 -1 এ দিয়ে দিলাম, আর এটা মনে হয় ফন্ট ফ্যামিলি 600। ওকে,
এখন এই জায়গাটায় কিন্তু এটার দরকার নাই, তো এটা কেটে দিয়ে আমরা এখন আমাদের নতুনত্বের যে ডিজাইনটা সেটা করতে পারি, এই যে এটা। ঠিক আছে, এখন এটা কিভাবে করব? আচ্ছা, হোভার ইফেক্ট আমরা পরে করতে পারবো, বাট এখানে যদি আমরা এখন দেখি আমাদের এখন ডিজাইনটা সেভ করতে হবে, সেভ করি নেই এই জায়গাটা। ফ্লিপ বক্স দিলে হয়ে যেত। আচ্ছা, আমরা আসি, ওটার জন্য আলাদা বক্সই তৈরি করা আছে, অ্যানিমেটেড বক্স বা এই যে 3D রোটেট এরকম সিস্টেম বিষয়গুলো আছে। এখন এই জায়গাটা দেখেন শুধুমাত্র উপরে আছে, তাহলে আমি এখন কি করব, নিচের জায়গাটাকে এই যে এডিটে ক্লিক করব, সরি এই যে এই জায়গায় এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে জাস্ট খালি আমাদের স্টাইলে গেলাম, শেপ ডিভাইডার যেটা নিচে ছিল সেটা এখন উপরে করে দিব আর কি, ওয়েবস 111/90। তো আমি এখানে গেলাম, টপে গেলাম, এই যে ওয়েবস এই যে 111/90 আর ফ্লিপ করে দিলাম। ঠিক আছে, আর ইমেজটা মেবি চেঞ্জ হবে, আর আমাদের তো বটম এরিয়া দরকার নাই, তাই না? আমি জাস্ট খালি যে এখান থেকে নান সিলেক্ট করে দিব, আমার বটম চলে যাবে, মানে বটম থেকে কন্টেন্টগুলো রিমুভ হয়ে যাবে। ওকে, গুড। এখন ইমেজটাও তো ডিফারেন্ট, আমি আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চেঞ্জ করে দিলাম, এই যে এই ইমেজ হবে না, এটা আলাদা ইমেজ, এই যে এটা সাপোর্টিং ইমেজ। ওকে, এই যে, তো এই কন্টেন্ট দরকার নেই, সিলেক্ট করলে আমি রিমুভ, ডান। এবার আসেন, আমাদের এই কন্টেন্টটা এরকম দেখতে কেন? কারণটা হলো এই কন্টেন্ট আগে আমরা বানিয়েছে, দেন গিয়ে তারা এখানে কি করেছে, এটাকে পজিশন করে এটাকে আলাদা করে অ্যাডজাস্ট করেছে। তো আমাদের এখানে 4টা কন্টেন্ট থাকবে। তো এই যে এখানে যে অ্যানিমেশনগুলো হচ্ছে, তাই না, এই যে অ্যানিমেশনগুলো, এই অ্যানিমেশনগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন আপনি। ঠিক আছে, তো চলেন আগে আগে এখানে আমরা কন্টেইনার নেই, এই যে এখানে আমরা একটা কন্টেইনার নিলাম। কন্টেইনার ভিতরে আমরা এখন এই যে দেখি এখানে অ্যানিমেটেড বক্স নামে কিছু আছে কিনা, অ্যানিমেটেড হেডলাইন, ইমেজ বক্স, আইকন বক্স, এই যে ফ্লিপ বক্স আছে। ঠিক আছে, এই যে ফ্লিক বক্স আমি নিলাম, এই যে এখন ফ্লিক বক্স কিভাবে কন্ট্রোল হবে, এই যে আপনি এখান থেকে সেটিংস চেঞ্জ করতে পারবেন, কন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড সব মডিফাই করতে পারবেন আপনি। ঠিক আছে, এই যে ফ্রন্ট ইন ব্যাক সেটিংস থেকে আপনি এই যে ফ্লিপ বক্সের ইফেক্ট কিন্তু আপনি এই যে, ঠিক আছে, আবার ফ্লিপ ছাড়া এই যে স্লাইড, এরপরে পুশ, দেখেছেন এই যে বক্সগুলাই, এরপরে জুম ইন জুম আউট, এই যে, তার মানে কি জটিল কিছু বানানোই আছে সব। তো আপনি বক্স 3-4টা ইউজ করে কোনটাতে কি ইউজ করবেন জাস্ট খালি এটা লিখে দেন। তো এরকম কন্টেইনার আমার 4টা হবে, তো ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট, আবার ডুপ্লিকেট। ঠিক আছে, এরপরে কন্টেইনারকে ধরে আমি জাস্ট খালি এই যে কন্টেইনারকে ধরলাম, লেআউটে গেলাম, আমি জাস্ট খালি তার এই যে ডিরেকশনটাকে রাইট অ্যালাইন করে দিলাম, এই যে এখন কন্টেন্ট চেঞ্জ করেন। ওকে, তো জটিল না, আপনারা করতে পারবেন, এই জিনিসটা খুবই সহজ। কিন্তু এখন আসেন এটাকে আমি সেট করব কিভাবে। এটাকে সেট করার জন্য আমি পুরো কন্টেইনারটাকে ধরবো, পুরো কন্টেইনারকে ধরে আমি এখন এই যে এখানে গেলাম, এই যে এখানে গিয়ে অ্যাডভান্স থেকে এই যে এখানে পজিশন নামে একটা পার্ট আছে, পজিশন অ্যাবসলিউট করব, দেন আমি এখান থেকে আরও কিছু মডিফিকেশনাল অপশন পাবো। এই যে ভার্টিক্যাল থেকে আমি 0 করলাম, এই যে 0 পড়ে গেল, আর আমি এই যে অফসেট থেকে আমি এই যে এখান থেকে কন্টেন্টটাকে বের করে দেব 50%, রাইট? তো আমি এখান থেকে এই যে কত পিক্সেল দিলে বের হবে, আমি এখানে 70-80 দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে ওকে, আপডেট করি। এখন আপডেট করার পর যদি আমি আমার আউটলাইন চেক করি, হচ্ছে, বাট সে কিন্তু আমার অবশ্যই জায়গা খাবে। তো এই জায়গাগুলোকে ঠিক করার জন্য আমি এই জায়গাটার জন্য মার্জিন প্যাডিং নিয়ে কাজ করতে পারি। যেহেতু দেখেন এখানে আবার ব্যাক ইন্ডে আবার ওই সেকেন্ডারি ব্যক্তি কাভার করছে, তো সেক্ষেত্রে আমি কি করব, দোনো জনেরই জন্যই প্যাডিং বাড়তি করে নেব।
তার মানে এটার জন্য প্যাডিং বটম নিয়ে নেবো এক্সট্রা। ঠিক আছে, আমি এই যে পুরো সেকশনটাকে ধরলাম, ধরে এই যে প্যাডিং অলরেডি বটমে 150 আছে, আমি 250 করে দিলাম। এই যে 250 বেশি পড়ে গেছে, আচ্ছা 200 করে দেন। এই যে এই জায়গা থেকে এ সলিড। এখন নিচের ব্যক্তির জন্য আবার প্লাসে ক্লিক করে আমি নিচের ব্যক্তির জন্য কাজ করব। নিচের ব্যক্তিতে কি আছে, ওয়াচ আওয়ার রিসেন্ট কেস স্টাডিজ। আমি এখন এই জায়গা থেকে জাস্ট খালি ইমেজ 3-4টা আছে, আমি কি করলাম, এই যে এখান থেকে একটা নর্মাল সেকশন কালেক্ট করলাম। এই যে, তো এখানে আমার হেডলাইন লাগবে। এখন কত হলো দেখেন, এটাও কিন্তু দেখতে অনেকটা না, অনেক চেঞ্জেস আছে, রাইট? উপর থেকে জেরক্স করেও লাভ নাই, তাহলে চলেন চেঞ্জ করেই আসি। তো আমি এখানে কি করলাম, এটা হেডলাইন কালেক্ট করলাম। এই যে এখানে গেলাম, হেডলাইন দিলাম। ঠিক আছে, এখন হেডলাইন দেওয়ার পরে আমি এখন কি করব, এই জায়গাটায় সিলেক্ট করে আমি অ্যাডভান্সে গিয়ে সর্বপ্রথম প্যাডিং টপ দিয়ে দিই। কত, 200। ওকে, এটা আমাদের সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিই, এই যে আমাদের প্রাইমারি কালার। ঠিক আছে, এখন আসেন এই জায়গাটায় আমাদের কোড কি হবে, এই যে ওয়াচ আওয়ার রিসেন্ট কেস অ্যাক্টিভিটিস। আচ্ছা, ওয়াচ আওয়ার রিসেন্ট কেস স্টাডিজ, এটা লিখে দিই, এটা হচ্ছে না। ওকে, এখন লেখা তো দেখতেছিই না, কারণ লেখা তো দেখবেন না, কারণ কালার তো ইয়াতে। এই যে এখন আসছে, অ্যালাইনমেন্ট করলাম সেন্টার, ফন্ট সাইজ, কালার যা যা হবে মডিফাই এখান থেকে আমি নিয়ে নিতে পারবো। আমি এখান থেকে এই যে ডেপ টুলটাকে অ্যাক্টিভেট করে এই যে ফন্ট সাইজ 33, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। তো চলেন, এই যে ফন্টের টাইপোগ্রাফি সাইজ হলো 33, আমাদের ইয়া হলো মেবি 600 বা 500, এরপরে ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এখন দেখেন এই জিনিসগুলোকে হিডেন হয়ে গেল না? এখন এইটাকে উপরে কিভাবে আনতে পারি? উপরে আনার জন্য আমাকে কন্টেনারটাকে ধরতে হবে। এবং এই জায়গাটায় আপনি এখানে এই যে পজিশন দেওয়ার পরে জেড ইন্ডেক্স নামে একটা পার্ট পাবেন, এখানে আপনি কিছু নাই, সেখানে অ্যামাউন্টটা বাড়ায় দিতে হবে 1। এই যে 1 দিয়েছি, সাথে সাথে আমার এই কন্টেন্টটা উপরে চলে আসলো। ঠিক আছে, এখন 200 পিক্সেল যদি মনে হয় যে ভাই এখানে বাড়তি চলে গেছে, তাহলে আমি একটু কমিয়ে দিই। এই যে পার্টটাকে আবার এডিট করলাম, ওকে। এই যে একটু ধরতে কষ্ট হচ্ছে, কারণ ওই যে ওভার, এই যে এখন আবার এই যে জেড ইন্ডেক্স বেড়ে গেছে, তাই তা আমি আগে এটার মডিফিকেশনটা, এটা আগে একটু আপাতত 0 করে দিই। দাঁড়ান, এই যে আগে এটা মডিফাই করি, দেন ওটা আমরা চেঞ্জ করে নেব। ঠিক আছে, 200 জায়গা আমি মেবি 180 করলে মনে ইনাফ ছিল। ধরেন 170। ওকে, এখন আমি এই ব্যক্তিকে ধরে জেড ইন্ডেক্স 1, জাস্ট অ্যামাউন্টটা বাড়াই দিলেই চলবে। ওকে, নেক্সটে আসেন, আরও যা যা করতে হবে। এখন কেস স্ট্রেসের মধ্যে এই যে দেখেন স্লাইডার দেওয়া হয়েছে। তো স্লাইডার কিভাবে দিবেন, জটিল কিছু না, সহজ, জাস্ট খালি স্লাইডারটা নিয়ে আসেন। এই যে আমাদের এখানে ক্যারাসোল পাওয়া যায়, এই CAR, এই যে ইমেজ ক্যারাসোল, ঠিক আছে, বা স্লাইডার পাওয়া যায়, এই যে ক্যারাসোল, ইমেজ ক্যারাসোল, এটা তো আসছেই। এই যে লুপ ক্যারাসোল, যে কোনো একটা নেবেন, নিয়ে এই যে এখন ক্যারাসোলের টেমপ্লেট চাচ্ছে, আমি বললাম যে ঠিক আছে, টেমপ্লেট কোয়ারি একটা টেপ করে ফেলো। এরপরে এই যে নাম্বার অফ স্লাইড, না আমার 2টা আসবে। আচ্ছা, এই যে এক মিনিট, কোথায় গেল? আচ্ছা, এই যে ইমেজ ক্যারাসেল সিলেক্ট করলাম, এই যে ইমেজ অ্যাড করতে বলতেছে। আমার কয়টা ইমেজ লাগবে? এই যে 1 2 3
4 নাকি 4টাই তো ক্রিয়েট নিউ গ্যালারি ইনসার্ট ওকে এখন ইমেজ চলে আসবে এখন ইমেজগুলো দেখতে আপনার আনইজি লাগবে তো সেই ক্ষেত্রে আমি এখন এই যে স্লাইড টু শো দুইটা স্লাইড টু স্ক্রল একটা ইমেজ স্ট্রেচিং আমি করব ইয়েস এই যে আপডেট করলাম এখন গিয়ে আপনি ডেটা চেঞ্জ করে আসেন চেক করে আসেন দেখবেন যে মোটামুটি এই স্ট্রাকচারটাও অনেকটা এরকমই রিঅ্যাক্ট করবে গেলাম এই যে ওকে এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে নিচেও আরেকটা ক্যারাসেল রয়ে গেছে ডাবল চলে আসছে আমি এটাকে ডিলিট করে দিলাম ওকে আর ইমেজগুলো ফেটে গেছে এটা একটা সমস্যা দেখি ইমেজ মডিফিকেশন করার ক্ষেত্রে রেজুলেশন লার্জ এই যে এখন কি রেজুলেশন ঠিক আছে ওকে আপডেট করে দিলাম হ্যাঁ স্যার কে কিছু বললেন এই যে ঠিক আছে এখন কিন্তু এই কেস স্টাডিজ পার্টটাও যথাযথভাবে সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে এরপর আছে আমাদের গেট ইন টাচ পার্ট এই গেট ইন টাচ শেষ হলে আমাদের কপিরাইট পার্ট তো এই ছিল কি আমাদের ওয়েবসাইটের ক্রিয়েশন জটিল কিছু না আপনি এলিমেন্টর দিয়ে যত মাথা খাটাবেন আস্তে আস্তে দেখবেন যে আপনার মাথা খুলতেছে আস্তে আস্তে আরও ইনক্রিমেন্ট করতে পারবেন এবার আসেন আরেকটা জিনিস আমরা ওয়েবসাইট বানাই কিন্তু ওয়েবসাইটের আরেকটা মোটিভ কিন্তু থাকে একটা ওয়েবসাইট কিন্তু যে কোনো ক্যাটাগরির আমরা কি যে কোনো ক্যাটাগরির মোবাইল বলেন ডিসপ্লের সাথে কিন্তু আমরা করাই অ্যাডজাস্টমেন্ট করি যেটাকে রেসপন্সিভ বলা হয় সহজ বাংলায় আমাদের প্রতিটা ডিভাইসের কিন্তু ডিসপ্লে আলাদা আলাদা রাইট কারো ডিভাইস যেমন আমার ডিভাইস আমি যেটা দিয়ে কাজ করতেছি সেটা 14 ইঞ্চির কেউ 24 ইঞ্চির ডিসপ্লেতে কি করে কাজ করে কেউ ওয়েবসাইটে ব্রাউজ করার জন্য মোবাইলের ব্যবহার করে যেটা মাত্র 3 থেকে 4 ইঞ্চি এই যে প্রতিটা ডিভাইসের সাথে কোলাবোরেট করার জন্য আমাদের কিন্তু ওয়েবসাইটের আরেকটা স্পেশাল কাজ করতে হয় যেটাকে আমরা রেসপন্সিভ বলি তো রেসপন্সিভ কোডিংয়ে করতে গেলে অনেক সময়ের ব্যাপার বাট আমাদের এলিমেন্টর ব্যবহার করে সেটা শুধুমাত্র 2 মিনিটের ব্যাপার কি করব আমি জাস্ট আমি যেটা করব সেটা হলো যে এই যে আমাদের ওয়েবসাইটের রেসপন্সিভ পার্ট দেখতে কেমন হচ্ছে জাস্ট খেলে আমি এই যে একটু নিচে আসেন এই যে আমার কার্সরটা খেয়াল করেন এই যে আপডেট বাটনের পরে এই যে এখান থেকে রেসপন্সিভ মোডটাকে আমি অ্যাক্টিভ করব এই যে 3টা মোড দিয়ে দিয়েছে একটা হলো আমার ডিসপ্লে মোড আরেকটা হলো আমার ট্যাবলেট মোড আরেকটা হলো আমার মোবাইল মোড আমি ট্যাবলেট মোড অ্যাক্টিভ করলাম এখন দেখেন ট্যাবলেট মোডে আপনার স্ক্রিনটা দেখতে এরকম আসতেছে আপনার ওয়েবসাইটে দেখতে এরকম হবে এখন আপনি কি এটাতে খুশি কিনা যদি বলেন যে না ভাই এটার সাইজটা অনেক বড় আমি কি করব এখানে গিয়ে আবার মডিফাই করব এটা কার জন্য হচ্ছে দেখেন এটা ট্যাবলেটের জন্য হচ্ছে এই যে আমি যদি এখন এখানে টাইপোগ্রাফি চেঞ্জ করি কার জন্য এই যে ট্যাবলেটের জন্য বলতেছে যে ভাই বড় ডিসপ্লেতে কিন্তু 54 ছিল এখন কত দিবেন আমি বললাম যে ভাই 40 দেই এই যে এখন 40 হয়ে গেছে ঠিক তেমনিভাবে এই জায়গাটায় এই যে এইগুলো কিন্তু আমি কত দিয়েছিলাম 200 করে দিয়েছিলাম তাই না 200 বা 150 এখন আমি সেখানে আমি 100 করে দিলাম অ্যাপ্লাই করে দিলাম এই যে এখন 100 হয়ে গেছে তার মানে কি বাকিগুলো আমি এভাবে সেট করে দিলে শুধুমাত্র এই স্ক্রিনের জন্য আমার এখানে 100 কাজ করবে এখানে দেখেন আমার কন্টেন্টগুলো এখানে এরকম আসতেছে আমি বললাম যে ভাই এখানে কত এখানের অবস্থাটা এই যে টাইপোগ্রাফি চেক করলাম এখানে 54 আমি এখানে 40 করে দিলাম ছোট হয়েছে কিনা এরপর এখানে ইয়াগুলা ফাংশন বেশি ঘন হয়ে গেছে আমি চাইছি ফাংশন এখানে 4টা নয় কম আসুক কম করার জন্য আমরা কি করব এই যে লেআউটে চলে যাব আমরা এখানে কি করতে পারি এই যে আমরা এখন এখানে র্যাপিং অ্যাক্টিভ করে দিতে পারি প্রতিটার উইথ ইনশিওর করে দিতে পারি এই যে উইথ কত দিব 33% উইথ 33% ও সরি এটা ওহো আমরা সরি এটা ইন্ডিভিজুয়াল চলে গেছে মানে পুরো কন্টেইনার কন্ট্রোলে চলে গেছে সরি এখানে না এই যে প্রতিটা কন্টেন্টকে আমি ধরলাম ধরে কন্টেন্ট আসলো ওকে সেটিংস দেখি এই যে হাইট
3D depth, একটু ওয়েট, স্টাইল, vertical position, spacing, primary color, icon size, advance, custom, এই যে 33% করে দিয়ে দেন, বাকিগুলো তো সেম করেন। অ্যাডভান্স, এই যে সাইজ না সরি এই যে উইথ, কাস্টম, এই যে পিক্সেলের জায়গায় পার্সেন্ট 33, ঠিক আছে সেম। অ্যাডভান্স উইথ কাস্টম, এই যে 33, এখানেও আমি 33 করি। ওকে, এখন এই জায়গাটায় যদি আমি কন্ট্রোল করতে চাই, যে এখন র্যাপিং করলাম, এখন আমি যেটা করব সেটা হলো যে জাস্টিফাই কন্টেন্ট, দেখি দাঁড়ান এই জায়গাটায় 4টে 25% করে দিলে স্যার, যেহেতু একটা ঘর এটাতে 100% ধরে 25% করে দিলে হয়ে যাবে। এখানে তো আমি নো র্যাপ করলাম, এটা হয়ে যাওয়ার কথা, হলো না কেন? দাঁড়ান, কোন একটা মিস্টেক করে গেছি মনে হয়। ও পার্সেন্টেজ উঠে নাই, ওকে ওই একটা দুটোতে পার্সেন্টেজ উঠে নাই, সেই জন্যই সমস্যাটা হচ্ছে। ওকে, এই যে এখন এরকম হয়েছে, এখন এটাকে আপনি কি করেন, গ্রো করে দেন। যেমন এই যে এখন কত দিলে ভাল লাগবে, 50% দিলে ভাল লাগবে নাকি, দুটো দুটো করে দিই নাকি, 50/50 করে দেন। এখন 50/50 দেওয়ার পরেও আসতেছে না, কারণটা কি, ওই যে কলাম গ্যাপের কারণে। তো একটু কমায় দিই, 49/49 করে দিই, তারপর আসে না। আচ্ছা 48 করে দিলাম। ওকে, এই যে ঠিক আছে, এটা মানে সাইজের ইয়া করতে হবে আর কি। এই যে 33 জায়গায় 40/8/48, 48। কিন্তু এখন প্রবলেমটা কি দেখেন, সে পুরো জায়গাটা খেয়ে ফেলছে। এখন পুরো জায়গাটা না খেয়ে আমি চাচ্ছি যে এই জায়গাটা সে যেন কি তার ওই ভিতরে জায়গাটায় কালেক্ট করুক। তো সেই জন্য আমি এখন এই জায়গাটা এই যে পজিশন কি করে দিলাম, এই যে আমি এখন তাদের পজিশনটাকে চেঞ্জ করে দিলাম, পুরো কন্টেইনারটাকে ধরলাম। তাকে তো তখন পজিশনে অ্যাবসলিউট করে দেওয়া হয়েছিল, রাইট, এই যে অ্যাবসলিউট, বাট এখন আমি তাকে ডিফল্ট করে দিলাম, সে এখন ওই জায়গাতেই খাবে। দেখেন এখন মজার বিষয়টা দেখেন, ডেস্কটপে সে কিন্তু, আচ্ছা এখানে আবার একটা ঝামেলা আছে, এখানে পজিশন ইয়ার এখানে এডিট করা যাচ্ছে না, এটা মডিফাই করতে হবে, কাস্টম সিএসএস আছে, বাট আমরা যেভাবে এক্সপেক্ট করতে চাচ্ছি সেভাবে হবে না। কারণ এই যে এখানে দেখেন সবগুলোর জন্য এই যে এখানে ট্যাবলেট পোর্ট্রেটের ইয়ে আছে, এটার জন্য কোনো অপশন নেই। তার মানে পজিশন ফিক্স। ওকে, আচ্ছা এরপরে দেখি অন্য সেকশনগুলো দেখি, এখানে ঠিক আছে, এখানে তার কোনো কন্টেন্ট নাই। মোবাইল পোর্ট্রেটে আসি এবার, প্রথম থেকে দেখি কি কি মডিফিকেশন করা উচিত। ওয়েভ ডিজাইন ঠিক আছে, দেখেন এগুলো অটোমেটিক্যালি নিচে নিচে আসছে, খুব ভালো। আমি চাচ্ছি একটু গ্যাপ আসুক। এখন গ্যাপ দেওয়ার জন্য কি করতে পারি, এখন গ্যাপ দিতে পারেন, অথবা এখন বললেন যে ভাই বর্ডারগুলা তখন পাশাপাশি ছিল, এখন বর্ডারগুলো নিচে নিচে করতে চাই,
পাশাপাশি ক্যান্সেল করা যাবে কি না? অবশ্যই করা যাবে। আপনি স্টাইলে আসেন, এখান থেকে এই যে বর্ডারকে ধরেন, ইন্ডিভিজুয়ালি যাই, ইন্ডিভিজুয়াল, হ্যাঁ স্টাইল, এই যে বর্ডার। এখন আমরা এখানে কি করব, আলাদা আলাদা চেঞ্জেস করে দেব। যেমন আমি এখানে বললাম এখন কিরে বেরিয়ে গেল কেন, যেমন এখানে আমি বর্ডার দিলাম এখন টপ আর বটমে, টপ আর বটমে। এই যে এখন যদি সবাইকে এভাবে দেন, টপ বটম করে দেন, তাহলে কি ওই জিনিসটা আবার ওরকমই হবে যেরকমটা আপনি দেখতে যাচ্ছিলেন। এই যে টপ বটম, ঠিক তেমনই হবে। এই যে এখানেও স্টাইলে গেলাম, এই যে বর্ডার, টপ বটম, এই যে ঠিক আছে। এরপরে এখানে দেখেন কোনো মডিফিকেশন করা উচিত কিনা, এখানে আপনি মডিফাই করতে পারবেন ইন্ডিভিজুয়ালি গিয়ে। এটা আবার ঝামেলা করতেছে। এখন এই জায়গাটা আমি কি করতে পারি, এখানে বলে যে ভাই তোমার আর কোনো ইয়া দরকার নাই, এখানে এই যে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি যার করে এখানে বলে দিতে পারি যে এই যে আমাদের যে লেআউট আছে এই লেআউট এই যে নিচে নিচে আসবে, ঠিক আছে। আর উইথ যা যা মডিফাই করছিলাম, এই যে এখানে 48 এটা সেটা 0, সরি 0 না, আমরা এখানে কি করব, আমরা 100%ই করে দিই, এই যে 100, ঠিক তেমনই হবে। এই যে 48-এর জায়গায় 100, ঠিক আছে। এই যে 100 করে দিলাম। ওকে, এবার আসেন, এই যে এখন এইখানে কিন্তু অনেকটুকু গ্যাপ বেড়ে যাচ্ছে, তাই না? তো এখন এটাকে ধরলাম, এটাকে ধরে আমি এখন গ্যাপও বাড়িয়ে দিচ্ছি। এই যে গ্যাপ এখন নিচেও 150 পিক্সেল না, নিচে এখন 100 পিক্সেল। ও সব জায়গায় এখন ইয়া পড়ে গেছে। এই যে এটাকে ডিসকানেক্ট করে এই যে 100 করলাম, এখানে 150 থাকুক, এই যে ওকে। এরপরে রিসেন্ট কেস স্টাডি, সেটা কিন্তু অটোমেটিক্যালি রেসপন্সিভ ফ্রেন্ডলি, সব কিছু ডান। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের কি একটা ওয়েবসাইটে কীভাবে রেসপন্সিভ করতে হয়। এখানে অলরেডি রেসপন্সিভ ফ্রেন্ডলি এই যেটা, তাহলে আমাদের জন্য আর কোনো সমস্যা হবে না। আপডেট করলাম, আপনি এখন আপনার ওয়েবসাইটটাকে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবে দেখতে পারেন। ওইটার তো না, এই যে আমাদের এই ওয়েবসাইটটা। ওকে, এই যে এখন ওই যে পজিশন এটা চেক করব কিভাবে, এটা আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখাই দিব না। নেক্সট ক্লাসে আমরা একটু কোডিং সম্পর্কে আরেকটা নলেজ নিয়ে আমরা পজিশন কিভাবে কন্ট্রোল করতে পারি, কোডিংয়ে কিভাবে রেসপন্সিভ ফ্রেন্ডলি হয়, এই জিনিসগুলো একটা নলেজ দিব না, নলেজ নিয়ে দেন আমরা এটাকে মডিফাই করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। দেখেন আপনারা চাইলে এখন কত সুন্দর সুন্দর ওয়েবসাইট এখন বিল্ড করতে পারবেন। স্যার ভিডিওটা তাড়াতাড়ি ছাড়ি দিয়েন। তাই না? আচ্ছা ইনশাআল্লাহ আজকে দিয়ে দিব না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমাদের টাস্ক আজকের। আশা করি সবাই ক্লিয়ার। এবার আসেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করে ফেলেন, আমি ততক্ষণ আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। আর আমাদের নেক্সট ক্লাস কি টপিক নিয়ে আলোচনা হবে চলেন একটু আমি একটু ওপেন করে আসি। এলিমেন্টর প্রো মোটামুটি আমাদের এডিটিং পার্ট ক্লিয়ার। এই যে মোটামুটি আমাদের এলিমেন্টর অ্যাডভান্স পার্ট ক্লিয়ার, এবং আজকে আমরা এই যে রেসপন্সিভ পার্টে তো আমরা করলামই আর ধারণা দিলাম, বাট রেসপন্সিভ নিয়ে আরেকটু আলোচনা করব নেক্সট ক্লাস। যদি সময় পাই মার্কেট প্লেস ধরবো, না হলে আমরা আমাদের এডিটিং এরিয়াটাকে আরও কিভাবে কি নলেজে এডিটিং এরিয়ার নলেজটাকে আরও কিভাবে বাড়াতে পারি, এটা নিয়ে কিছু হয়তোবা কিছু কথাবার্তা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ স্যার কাস্টম হেডারটা একটু দেখানোর দরকার ছিল স্যার। কাস্টম হেডার, জি স্যার, এলিমেন্ট তো আমরা করলাম, এখন এলিমেন্ট আচ্ছা কাস্টম হেডার সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে গেছেন আপনারা। কাস্টম হেডার না হলে আমি ঠিক আছে নেক্সট ক্লাসে আমি একটা ভালো দেখে একটা হেডার দেখাই দিব না। গুড, এটা একটা ভালো সাজেশন। স্যার জি, যদি নতুন করে আবার পেজ করি, ওটা তো কি আবার রেসপন্সিভ করা লাগবে আলাদা করে? হ্যাঁ করা লাগবে, কারণ কন্টেন্ট তো সব নতুন আসতেছে। হ্যাঁ, এখন যদি হয় এই ওয়েবসাইটেরই জেরক্স কপি হচ্ছে, তাহলে কিন্তু আপনি কপি পেস্ট করলে আর ওইটার রেসপন্সিভ করা লাগবে না, কারণ ব্যাক এন্ডে ওইটা ওইভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে।
আর একটা কোশ্চেন স্যার, ওই যে পুরো যদি আমরা ইনপুট করতে না পারি তাহলে এই কাজগুলো তো করা সমস্যা হবে, সেটার কোনো ব্যবস্থা আছে? প্রো যদি ইনপুট না করতে পারেন, এখন আমারটা তো ইনপুট হচ্ছে, এখন কি কারণে ইনপুট হচ্ছে না এটা দেখতে হবে। আমার ওই মেসেজটা একটু দেখেন আমি তো স্যার, মেসেজ আমি পাইলাম না। আপনি আমাকে যে ওই যে কমিউনিকেশনের জন্য যে ইয়াগুলো দিয়েছিলেন না, আমাকে একটা আহ, নক করেছেন না, হ্যাঁ হ্যাঁ, ওই নকিং এ ওখানে আমি কিছুই মেসেজটা পাই নাই। আচ্ছা, দরকার পড়ে আমি মেসেজটা আমি এখানে দিচ্ছি। এই যে শাহজাহান নুরি স্যারের কোনো কমিউনিকেশনে কিছু নাই। আর আপনার কিন্তু ডোমেইন হোস্টিং ক্লিয়ার স্যার, ঠিক আছে, ওই কেনা হয়ে গেছে সবকিছু লাইভ। ওটা খালি একটু দেখে দেওয়া লাগবে না? এখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমি একটু দেখাই দিব তাহলে। ওয়ার্ডপ্রেস আগে ইনস্টল করা আছে, ওটা দিলেই হবে? হ্যাঁ, ওটাও ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা স্যার, তাহলে ক্লাসটা শেষে একটু 5 মিনিট দেখে দিন। আচ্ছা, আর রহমান মজিদ স্যার। আচ্ছা, আমি মনে হয় একটু মিস করেছিলাম শুরুতে। এই যে এখন যে মানে ওয়েবসাইটটা যে আমরা কাস্টমাইজ করলাম, হুম হুম, এটা কোথা থেকে নিলাম স্যার? এটা আমি নিজে থেকে একটা চুজ করে আমি নিজে দিয়েছি আর কি। ঠিক আছে, এই যে আমি মানে আপনাদেরকে এটা তো যে আমি ঢুকে দেখলাম যে কিছু নাই, এটা শুধু উপরে ডিজাইনটা আছে। এটা তো মানে মানে একটা বানানো আর কি, এটা একটা ডেমো ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট। হ্যাঁ এটা ভিতরে কিছু নাই তো, আপনি যে এখানে লিঙ্কগুলোতে গেলে কিছু পাবেন না। হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ। জাস্ট একটা ডেমো আরেকটা সাইট। আচ্ছা, বুঝছি। এটা এটা কোথা থেকে নিলে স্যার? যে কোনো ভাবে আমরা কোথা থেকে নিতে আমি পারি আপনাদেরকে ওয়েবসাইট? লিঙ্ক দিয়ে দিব। স্যার লিংকটা দিয়ে দেন স্যার। আমি অলরেডি দিয়ে দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি। আর আপনাদের ওই যে ইয়ার শীতের সাথে ওই যে ব্যাকআপের পোস্টের সাথে আমি অ্যাড করে দিব না আবার। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, এই যে আপনি যে এটা করেছেন, এটা তো এলিমেন্টর প্রো দিয়ে মনে হয় হুম হুম, আপনি কিনে নিয়েছেন মনে হয় না? না আমরা ক্র্যাক ভার্সন ইউজ করেছি। ট্র্যাক ভার্সন তো কিনে নিতে হয় বললেন যে, নাকি না এখান না না, থেকে? ক্র্যাক ভার্সন ফ্রিতে পাওয়া যায়। আপনারা চাইলে অল্প টাকায় জিপিএল ভার্সন নিতে পারেন। ও, এটার নাম হচ্ছে জিপিএল ভার্সন। হ্যাঁ, জিপিএল ভার্সন। আর আপনি যদি একেবারে অরিজিনাল এলিমেন্টর থেকে নিতে চান, সেটাকে বলা হয় জেকিএল, মানে জেকিএল। জেকেএল, সরি কি না, জেকে, জেকে, জি জেকে। কে এল, গ্লোবাল, যে কি বলে এটা, মানে একবারে অরিজিনাল যে ভার্সনটা, ওটা আবার প্রায় $60। ও, সেটা তো আর পারবো না। হ্যাঁ তো জেপিএল ভার্সন গুলো নিতে পারি, ওই যে কম দামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 300 থেকে 500 টাকার মধ্যেই পেয়ে যাবেন বাংলাদেশ থেকে। আচ্ছা, ঠিক আছে। এটা স্যার ওটা কি আহ, সব থিমিরে পাওয়া যাবে হ্যাঁ ওই হ্যাঁ, টাকার বুঝি মধ্যে? নাই। মানে ওই রেটের মধ্যে সব থিমিরে পাওয়া যাবে? ওই রেটের সব থিম, এলিমেন্টর তো আপনি যে থিমগুলো অ্যালাউ করে সেগুলোতে ব্যবহার করতেই পারবেন কোনো সমস্যা ছাড়াই। যদি আপনি আরো কালেকশন চান সেটাও পাবেন। রেট এরকমই করবে? হুম হুম হুম, আলাদাও হতে পারে, সবাই তো আর একটু সেম কম প্রাইস, বেশি, কম বেশ তো হবে অবশ্যই। অল্প কম বেশি সেটা তো ব্যাপার না, তো সেটা বললেন। হ্যাঁ, আর প্র্যাকটিসের জন্য আপনারা ওই যে ক্র্যাক ভার্সন ইউজ করেন, তবে ওই যে আমি যে কয়টা রিসোর্স দিয়েছি সেগুলাই ইউজ করিয়েন, এটা বেটার হবে। হ্যাঁ, কারণ কে ভালো দিচ্ছে কে খারাপ দিচ্ছে, কেউ যদি এখন ভাইরাস দিয়ে দেয়, এখন আপনার তো ডোমেন হোস্টিংও যাবে, সব কিছুই যাবে। ওকে, ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করে দিই।